দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আচ্ছা, তাহলে আমরা সেমিস্টার 1 ইনঅর্গানিক আচ্ছা আমরা পড়াচ্ছি হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, তাই তো? আচ্ছা অ্যাটমিক স্ট্রাকচার আজকে লেকচার কত রে? লেকচার 6। লেকচার 6, লেকচার 6 তাই তো? এটা আচ্ছা দেখ, মানে আমরা আগে তারিখটাও লিখে দিই একটুখানি। অনেকটা সময় অলরেডি চলে গেছে, এখন অনলাইনে খুব একটা বেশিক্ষণ সময় করে পড়াবো না, 2 ঘন্টাতে সেটাদের একটুখানি দেখছি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা একটু কম কম সময় করে পড়াবো, দরকার হলে ক্লাসের সংখ্যা আরও বেশি নেব, কিন্তু এই 2 ঘন্টাতে একটুখানি শেষের দিকে ছেলেদের একটু চাপ হয়ে যায়। আজকে তো একটু গল্প হয়ে গেছে, আজকে হয়তো ঠিক আছে সময়টা একটু বেশিই লাগবে, কিন্তু আমরা মোটামুটিভাবে এমন জিনিস পড়াবো যাতে করে ওই খুব বোরিং ব্যাপারটা, মানে বোরিং মানে খুব কঠিন না হয়ে যায় আর কি। আচ্ছা দেখো, তাহলে আমরা বেসিক্যালি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে, মানে আজকে যে জিনিসটা আমি পড়তে চাই তার আগে বলি যে আমরা কি পড়ে ফেলেছি একটুখানি বলি। হোয়াট উই হ্যাভ discussed in the last lecture. আচ্ছা লাস্ট লেকচারে আমরা কি পড়েছি? আমরা বেসিক্যালি যেটা পড়েছি আগের দিনে সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স প্রবলেম, এটাকে নিয়ে আলোচনা করেছি, এবং সেন্ট্রাল ফোর্স প্রবলেম নিয়ে আলোচনা করে সেইখান থেকে আমি যেটা করতে চেয়েছি যে ডিফারেন্ট টাইপস অফ ট্র্যাজেক্টরি নিয়ে বেসিক্যালি আলোচনাটা হয়েছিল। টাইপস অফ ট্র্যাজেক্টরি, সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ ট্র্যাজেক্টরি, এইটা নিয়ে জাস্ট আমরা মূলত আলোচনাটাকে করেছি, ঠিক আছে? আচ্ছা, এবং তাতে যেটা কনক্লুশন পৌঁছেছিলাম সেটা হচ্ছে এই যে যদি এমন হয় যে আমার টোটাল এনার্জিটা গ্রেটার দ্যান 0, টোটাল এনার্জিটা ইকুয়াল টু 0 এবং টোটাল এনার্জিটা লেস দ্যান 0, সেই মতো করে টোটাল এনার্জি গ্রেটার দ্যান 0 হলে তোমার বেসিক্যালি হাইপারবোলিক ট্র্যাজেক্টরি হয়, টোটাল এনার্জিটা ইকুয়াল টু 0 হলে তোমার প্যারাবোলিক ট্র্যাজেক্টরি, আর এনার্জি থেকে যদি লেস দ্যান 0 হয় তাহলে ইলিপ্টিক্যাল ট্র্যাজেক্টরি। এইটা দেখেছিলাম। আচ্ছা আমরা যেটা আরও দেখেছিলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার এই যে বিভিন্ন টাইপের তুমি কি ট্র্যাজেক্টরি পাচ্ছ, ঠিক আছে? সেইটাকে একটা তো আমি একটা এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জি, যেটা এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জি তার একটা ছবি এঁকে সেইখান থেকে কোথায় বাউন্ড কোথায় আনবাউন্ড এইরকমভাবে একটা দেখেছিলাম। আর একটা দেখেছিলাম যেটা হচ্ছে অ্যানালিটিক্যালি, জাস্ট আমরা যেটা দেখেছিলাম যে তোমার মানে এই যে সেন্টার ফোর্স প্রবলেম, সেখানে ডিফারেন্ট টাইপ অফ ট্র্যাজেক্টরি পাওয়ার জন্য একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেম, একটা কনিক সেকশনের ইকুয়েশন এঁকেছিলাম, এবং সেই কনিক সেকশনের ইকুয়েশনটা তোমার কনিক সেকশনের ইকুয়েশন থেকে আমি একটা এক্সেন্ট্রিসিটি পেয়েছিলাম, যে এক্সেন্ট্রিসিটিটা এনার্জির উপরে নির্ভর করেছে। মানে বেসিক্যালি যেটা তুমি পেয়েছিলে যে একটা এক্সেন্ট্রিসিটি সেটাকে মানে আমি এপসাইলন দিয়ে এক্সপ্রেস করেছিলাম, যদি এটা নর্মালি ই দিয়ে এক্সপ্রেস করে, কিন্তু ইলেকট্রনিক চার্জটা সেটা ই তার সঙ্গে গুলিয়ে যেতে পারে বলে আমার কাছে এপসাইলন দিয়ে এক্সপ্রেস করছে। এটা এবং এটা ছিল এটা 1 প্লাস এই টোয়াইস ই ইন্টু 1 ইলেকট্রন সিস্টেমের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম জেড স্কোয়ার ই প্রাইম টু দি পাওয়ার 4, এই হচ্ছে তোমার এক্সেন্ট্রিসিটি। এবং এইখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এক্সেন্ট্রিসিটিটা
তুমি তো জানো যে গ্রেটার দ্যান যদি 1 হয়ে গেলে তাহলে হাইপারবোলা, এক্সেন্ট্রিসিটি 1 হয়ে গেলে প্যারাবোলা, আর এক্সেন্ট্রিসিটি লেস দ্যান 1 হলে ইলিপস। এবং এখান থেকে দেখো পরিষ্কার বুঝতে পারছো যে এখান থেকে তোমার যদি এক্সেন্ট্রিসিটিটা গ্রেটার দ্যান 0 হতে হয়, সরি এক্সেন্ট্রিসিটি গ্রেটার দ্যান 1 হতে হয়, তাহলে এনার্জিটা গ্রেটার দ্যান 0 হতে হচ্ছে। এইখান থেকে তুমি পরিষ্কার দেখো এক্সেন্ট্রিসিটিটা যদি গ্রেটার দ্যান 1 হয়, মানে এনার্জিটা যদি গ্রেটার দ্যান 0 হয় তবে এক্সেন্ট্রিসিটি গ্রেটার দ্যান 1 হবে। এইখান থেকে যদি এক্সেন্ট্রিসিটি যদি তোমার ইকুয়াল টু 1 হয় তাহলেই কেবলমাত্র তোমার এনার্জিটা, মানে এনার্জিটা 0 হলে তবে এক্সেন্ট্রিসিটি ইকুয়াল টু 1 হবে। আর এই পার্টিকুলার ক্ষেত্রে এক্সেন্ট্রিসিটি যদি লেস দ্যান 1 হয় তাহলে সেখান থেকে এনার্জিটা গ্রেটার দ্যান লেস দ্যান 0 হবে, সেখান থেকে তুমি ইলেকট্রিক্যাল ট্র্যাজেক্টরি পাচ্ছ। এইটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ঠিক আছে? এটা মূল যে জায়গাটা সেটা হচ্ছে এইটা। আচ্ছা, আরও একটু কথাবার্তা বলি। তারও আগের দিনে আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল। উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল বেসিক্যালি যেটা বলছিল সেটা হচ্ছে এরকম দেখতে, যে তুমি কি সাইক্লিক ইন্টিগ্রাল, মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল এইটা তোমার আমার মানে আমি জেনারেল একটা আরবিট্রারি কেসে কনসিডার করছি, মানে আসলে এটা সবসময় ক্যানোনিক্যাল পেয়ারের জন্য সত্যি, আর একটা ক্যানোনিক্যাল পজিশন তার সঙ্গে একটা ক্যানোনিক্যাল মোমেন্টাম আমি এইরকমভাবে লিখছি। ধরো সাইক্লিক ইন্টিগ্রাল পিআই ডিকিউআই, ধরো এরকমভাবে ভাবছি। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি তুমি এন ইন্টু এইচ এইরকমভাবে লেখো, বা এনআই ইন্টু এইচ এইরকমভাবে লেখো, যেখানে এনআই এর ভ্যালুটা ইউজুয়ালি 0 থেকে শুরু, 0 1 2 3 ডট ডট ডট, এটা ইন্টিজার। আর এখানে কিউআইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, আর কিউআইটা হচ্ছে তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট। মানে আমি পরপর দুটো ক্লাসেই দুটো জিনিস বেসিক্যালি পড়েছি। একটা হচ্ছে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে নিয়ে আমি কিছু কথাবার্তা বলেছি, আর আরেকটা ক্লাসে হচ্ছে তোমার সেন্টার ফোর্স প্রবলেমে এনার্জির ভ্যালুর উপর নির্ভর করে যে বিভিন্ন রকমের ট্র্যাজেক্টরি হয় সেটাকে নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এবারে আজকে আমাদের যে জিনিসটা আলোচনা করা সেটা হচ্ছে যে এই দুটো জিনিসকে আমরা মেশাবো, মিশিয়ে আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে যে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে আমি জাস্ট তোমার সকল যেটাকে সমারফিল্ড থিওরি বলে, বা ইন আদার ওয়ে আমি যদি বলি ডিফারেন্ট টাইপস অফ, যে ডিফারেন্ট মানে অ্যাকচুয়ালি মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য না এনার্জিটা নেগেটিভ হয়। এনার্জি নেগেটিভ হলে তুমি ইন জেনারেল একটা ইলেকট্রিক্যাল অরবিট পাবে। এবার সেই ইলেকট্রিক্যাল অরবিটের এক্সেন্ট্রিসিটিগুলো কেমন, তার উপরে কোনোটা ফ্ল্যাট ইলিপস, কখনোটা চাপা ইলিপস, বিভিন্ন রকমের হবে। তাহলে আমরা এই কাজটাই এখন দেখতে চাইছি যে বেসিক্যালি মানে তুমি যদি এমনিতে হেডিং দেয় তাহলে আমরা বলবো যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল অ্যাপ্লিকেবল টু হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক সিস্টেম। এবং আলটিমেটলি যেটা আমি করব সেটা হচ্ছে এই যে এই উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে কাজে লাগিয়ে যদি অ্যাকচুয়ালি ইলিপ্টিক্যাল অরবিট হয় তাহলে সেই ইলিপসের এক্সেন্ট্রিসিটিটা কেমন, বা ইন আদার ওয়ে আমি বলতে পারি সেমি মেজর অ্যাক্সিস এবং সেমি মাইনর অ্যাক্সিস তাদের রেশিওটা কি সেইটাকে একটা দেখার দরকার, বা অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল ট্র্যাজেক্টরি সেটাকে দেখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে এনার্জিটা সেইটা এই যে সার্কুলার থেকে হঠাৎ করে ইলিপ্টিক্যাল অরবিট হয়ে গেল তাহলে এনার্জির আদৌ কোনো চেঞ্জ হচ্ছে কিনা, এইগুলোই জাস্ট মূলত দেখা। তাহলে আজকে আমাদের যে জিনিসটা আলোচনা করার কথা বা যেটা আমি আলোচনা করতে চাইছি টুডে, বা অন্যভাবে লিখি, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস ইন দিস লেকচার, what we want to discuss in this lecture সেটা কি তোমার সেইভাবে যদি বলো যে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল এটাকে অ্যাপ্লাই করব applicable to hydrogen atom or hydrogen like one electron system।
তাহলে আমি চাইছি উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুল অ্যাপ্লিকেবল টু হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। তাহলে এইটা হচ্ছে আজকে যে জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলতে চাইছি। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে যে জিনিসটা দরকার যে তুমি এই জিনিসটা বুঝে নিয়েছো যে ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম এনার্জি ইটা তোমার লেস দ্যান 0, এটা। এবং তা যদি হয় তাহলে আমি কি বলতে পারছি যে therefore we should get ইলিপ্টিক্যাল অরবিট। তাহলে এনার্জি লেস দ্যান 0 মানে হচ্ছে আমরা বেসিক্যালি ইলিপ্টিক্যাল অরবিট পাবো। আচ্ছা আচ্ছা, ইলিপ্টিক্যাল অরবিট যখন তুমি পাবে বলছো তখন গল্পটা কীরকম? ধরে না এই হচ্ছে একটা ইলিপস, আর ইলিপসের একটা ফোকাস আছে, ফোকাস। ইলিপ্সের একটা ফোকাসে তোমার মানে দুটো ফোকাসের মধ্যে কোনো একটা ফোকাসে তোমাদের নিউক্লিয়াসটা আছে যেটা প্লাস জেড ইন্টু ই, এটা। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো যে যদি তুমি কোনো একটা ইলেকট্রন যেটা তোমার ঘুরছে সেই ইলেকট্রনে তুমি দুটো ডিফারেন্ট পজিশন কনসিডার করতে, এটার এবং এটা কনসিডার করতে, তা দেখো এই পার্টিকুলার কেসে এই যে সকল ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আগে যা ছিল এখন ডিস্টেন্সটা কিন্তু পাল্টাচ্ছে কিন্তু। এবং সেটা খেয়াল করে দেখো যে এই দিদি ডিস্টেন্স তুমি দেখো যে এইটা হচ্ছে তোমার আর ম্যাক্সিমাম ভ্যালু আর এইটা হচ্ছে তোমার আর মিনিমাম ভ্যালু, আর আরটা তোমার আর ম্যাক্সিমাম ও আর মিনিমামের মধ্যে জাস্ট ভ্যারি করছে এইটা। এবং অ্যাট দ্য সেম টাইম তুমি খেয়াল করে দেখো এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা ফর দ্য টাইম বিং থিটা বা ফাই কিছু একটা নাম দাও, ধরে না আমি বলে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা যে ফাইটাও কিন্তু ভ্যারি করছে এবং সেটা কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 2π পর্যন্ত। তাহলে এর সঙ্গে তুমি কম্পেয়ার করো এটা ইলিপ্টিক্যাল অরবিট, ইলিপ্টিক্যাল অরবিট এরকম। এবারে তুমি একটা সার্কুলার অরবিট দেখো, এখানে সার্কুলার অরবিট, তাতে কম্পারিজনটাকে করো। সার্কুলার অরবিটের ক্ষেত্রে কি হচ্ছে, সার্কুলার অরবিটে এটা, তো সার্কুলার অরবিটে কিন্তু আরটা সর্বত্রই সমান, এইটা শুধু অ্যাঙ্গেলটা সেটা কি করছে না, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ফাইটা, সেটা 0 থেকে 2π তোমার ভ্যারি করছে। মানে খেয়াল করে দেখো এই পার্টিকুলার কেসে কিন্তু তোমার আরটা এইটা কিন্তু কনস্ট্যান্ট, দেখে আরটা কিন্তু দেখো তোমার কনস্ট্যান্ট, একটা ইলেকট্রন ঘুরছে এইখানে ধরো তোমার প্লাস জেড ইন্টু ই নিউক্লিয়াস আছে, মানে বোর থিওরিতে যেমন হয় আর কি, এখানে কিন্তু আরটা কনস্ট্যান্ট। তাহলে এখানে হচ্ছে আরটা হচ্ছে ফিক্সড, ফাইটা হচ্ছে তোমার ভেরিয়েবল এইটা। আর এই পার্টিকুলার কেসে আর অ্যান্ড ফাই বোথ আর ভেরিয়েবল। তাহলে সার্কুলার অরবিট হলে তোমার ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে ইলেকট্রনিক ডিস্টেন্স আর বা রেডিয়াস সেটা তোমার ফিক্সড, শুধু ফাইটা ভ্যারি করছে 0 থেকে 2π পর্যন্ত। কিন্তু ইলিপ্টিক্যাল অরবিট যেটা তাহলে আরও ভ্যারি করছে আর ফাইও ভ্যারি করছে। আচ্ছা এবারে এই পার্টিকুলার কেসে কি হচ্ছিল না, এই পার্টিকুলার কেসে এই যে কোয়ান্টাম কন্ডিশনটা মানে উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে তুমি এই পার্টিকুলার কেসে ব্যবহার করতে, তাহলে একটাই জাস্ট তোমাকে ব্যবহার করতে হতো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর তার সঙ্গে অ্যাঙ্গুলার পজিশন, মানে ক্যানোনিক্যাল কোয়ান্টিটি ফাই যেহেতু তোমার অ্যাঙ্গুলার পজিশন, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সাইক্লিক ইন্টিগ্রাল এল ইন্টু ডি ফাই দিস শুড বি ইকুয়াল টু এন ইন্টু এইচ, এটা আমরা কাছে বলছিলাম এইটা। আর এখানে এল ইউজুয়ালি লেখা হয় না, এখানে অ্যাকচুয়ালি লেখা হয় যেটা সেটা হচ্ছে আমি এখানে ধরো কে ইন্টু এইচ বলছি, মানে আসলে পরে এটা হচ্ছে কে ইন্টু এইচ, ধরো এরকম আমি বলছি এটা কে ইন্টু এইচ। তাহলে এবারে এখানে এলটা সেন্ট্রাল ফোর্স পাওয়ার জন্য এলটা কনস্ট্যান্ট, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল
ডি ফাই মানে হচ্ছে তোমার বেসিক্যালি 0 থেকে 2 পাই এই অ্যাঙ্গেলটা ঘুরবে, এটা হচ্ছে তোমার কে ইন্টু এইচ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে এল যেটা এইটা তোমার হয়ে, আচ্ছা এটা ওইটা বলে নিই। আর এই ইন্টিগ্রেশনটা করলে কত 2 পাই হয়ে গেল, এল ইন্টু 2 পাই, এল ইন্টু 2 পাই, সেটা হচ্ছে তোমার কে ইন্টু এইচ এইটা। তাহলে এলটা হয়ে গেল দেখো কে এইচ ওভার 2 পাই, অথবা তুমি কথা বলতে পারো এটা 1 ইলেকট্রন সিস্টেমের জন্য স্মল এল হচ্ছে কে এইচ ওভার 2 পাই এইটা। এটা যেখানে তোমার কে এর ভ্যালুটা আমি এমনিতে যেভাবে লিখতে হয় আর কি আমি সেইভাবে লিখছি। মানে এমনিতে দেখো কেটা মানে এ থেকে যদি তুমি কনসিডার করো, আমি বলছি যে তোমার কি বলে মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল অনুযায়ী হচ্ছে কে এর ভ্যালুটা 1 2 3 ডট 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 হওয়ার কথা। এবারে কে ইকুয়াল টু 0 হবে কি হবে না সেটা আমরা পরে বলবো। দেখো তাহলে সার্কুলার অরবিট যদি হয় তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল ইউজ করলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হলো এইচ ওভার 2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল হলো। দিস ইজ নাথিং বাট দ্য বোরস কোয়ান্টাইজেশন রুল। এটাই হচ্ছে তোমার বোরস কোয়ান্টাইজেশন রুল। মানে আমি উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুল থেকে শুরু করলাম বটে, কিন্তু দেখো এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল এই যে বলাটা, এটা তুমি বেসিক্যালি বোর কোয়ান্টিফিকেশন রুলই পেয়েছিলে। আচ্ছা এবারে এইটা যখন তোমার ইলিপ্টিক্যাল অরবিট হচ্ছে তখন কিন্তু তোমার দুটো ক্যানোনিক্যাল পেয়ার আছে। ক্যানোনিক্যাল পেয়ার হচ্ছে টু ক্যানোনিক্যাল পেয়ার কারা, আর তার সঙ্গে পিয়ার একটা, আর এটা যে ফাই তার সঙ্গে হচ্ছে তোমার পি ফাই একটা, মানে মানে পি ফাই বা তুমি ওটাকে এল বলতে পারো একই মানে। তাই এটা হচ্ছে তোমার একটা হচ্ছে আর পিয়ার, একটা হচ্ছে ফাই ডি ফাই, বা এটাকে হয়তো ফাই না লিখে তুমি থিটাও লিখতে পারো, একই ব্যাপার আর কি। মানে তুমি এটাকে মানে জাস্ট আর পিয়ার বলতে পারো, অথবা ফাই যদি না বলো তাহলে থিটা পি থিটা এরকমভাবেও বলতে পারো আর কি, তো একই মানে, তার জন্য কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এটা আমি এক কাজ করি তাহলে ওইটার সঙ্গে জাস্ট তফাৎটা করবো বলে আমি হয়তো তোমার সুবিধার জন্য এইটা করছি। একটা হচ্ছে তোমার এটাকে তুমি থিটা বলো, হ্যাঁ, তাহলে এখানে তোমার ভেরিয়েবলটা হচ্ছে এখানে ফাই না করে এটা তুমি জাস্ট থিটা লেখো। তো আর পি থিটা আর হচ্ছে তোমার আর পিয়া আর থিটা পি থিটা, এরা হচ্ছে তোমার দুটো ক্যানোনিক্যাল পেয়ার। ঠিক আছে, একটা পজিশন আর তার করসপন্ডিং ক্যানোনিক্যাল মোমেন্টাম পিয়া, আর একটা অ্যাঙ্গুলার পজিশন থিটা তার ক্যানোনিক্যাল মোমেন্টাম হচ্ছে পি থিটা। স্যার স্যার বলছি ক্যানোনিক্যাল মানে তুমি কি ফার্স্ট ক্লাস করছো? না স্যার, এটা সেকেন্ড ক্লাস। ও আচ্ছা, সেটা পরে বলবো এখন। হ্যাঁ, মানে জাস্ট এইটুকু ভাবো তুমি, মানে ধরো মানে তোমার কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে 3টে পজিশন কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড। হ্যাঁ, আর এক্স এর সঙ্গে পি এক্স, ওয়াই এর সঙ্গে পি ওয়াই, আর জেড এর সঙ্গে পি জেড, এরা হচ্ছে ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার। এইটা কিন্তু এক্স এর সঙ্গে পি ওয়াই বা এক্স এর সঙ্গে পি জেড, ওয়াই এর সঙ্গে পি এক্স বা ওয়াই এর সঙ্গে পি জেড, বা জেড এর সঙ্গে পি এক্স বা জেড এর সঙ্গে পি ওয়াই, তারা কিন্তু ক্যানোনিক্যাল পেয়ার নয়। ঠিক আছে, এবারে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি একে অপরে ক্যানোনিক্যাল পেয়ার হওয়ার না অনেক কন্ডিশনস আছে আর কি, সেইটা নিয়ে অনেক ডিটেল কথাবার্তার সুযোগ আছে। তুমি কাজ এইটুকু ভাববে যে মানে আসলে অনেক ক্যানোনিক্যাল পেয়ার বা ক্যানোনিক্যাল কোয়ান্টিটি নিয়ে আমরা কোয়ান্টাম মেকানিক্স বা ইত্যাদি কন্টেক্সট অনেক কথাবার্তা বলবো। এখন ফর দ্য টাইম বিং তুমি এইটুকু ভেবে নাও যে ধরো একটা পজিশন কোঅর্ডিনেট আছে, একটা মোমেন্টাম কোঅর্ডিনেট, যেটা ক্যানোনিক্যাল পেয়ার হতে পারে তখনই যখন হচ্ছে তোমার ওই এক্স এর সঙ্গে পি এক্স, ওয়াই এর সঙ্গে পি ওয়াই বা জেড এর সঙ্গে পি জেড, আর এর সঙ্গে পি আর, থিটার সঙ্গে পি থিটা, এইভাবে তুমি নেবে। এক্স এর সঙ্গে পি ওয়াই তারা কিন্তু ক্যানোনিক্যাল পেয়ার নয়, বা এক্স এর সঙ্গে পি জেড তারা ক্যানোনিক্যাল পেয়ার নয়। এবার আমরা পরে দেখবো যে সকল পয়সন্স ব্র্যাকেট রিলেশন বলে একটা রিলেশনস আছে আর কি, সেই পয়সো ব্র্যাকেট রিলেশন তারা ওবে করবে, এটাই কোয়ান্টাম মেকানিক্সে কমিউটেশন ব্র্যাকেট রিলেশন বলে আছে, সেটা একটা ওবে করবে। এইসব ব্যাপারটা আছে মানে মানে তোমার পয়সন্স ব্র্যাকেট, পরবর্তীকালে তোমার কমিউটেশন ব্র্যাকেট, এইসব জিনিসগুলো এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখন তুমি এইটুকু ভাবো যে মানে তোমার পজিশনটা যদি আর হয় তাহলে আর পার্ট অফ দ্য মোমেন্টাম, পিয়ার তারা ক্যানোনিক্যাল পেয়ার,
থিটা যদি হয় তাহলে পি থিটা সেটা হচ্ছে তার ক্যানোনিক্যাল পেয়ার, এক্স হলে পি এক্স তার ক্যানোনিক্যাল পেয়ার, ওয়াই হলে পি ওয়াই তার ক্যানোনিক্যাল পেয়ার, জেড হলে পি জেড তার ক্যানোনিক্যাল পেয়ার, ইত্যাদি ইত্যাদি। আর উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে না এই যে সাইক্লিক ইন্টিগ্রাল পিআই ডি কিউআই যখন তুমি বলেছো তাহলে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট লাগে আর তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেটটা লাগে। মানে এখানে যদি তুমি পিএক্স বলো এটা ডিএক্স লিখতে হবে, পিওয়াই হলে ডিওয়াই লিখতে হবে, পি জেড হলে ডি জেড লিখতে হবে। এইটা আসলে তুমি জাস্ট দুটো ক্লাস করেছো বললে তো, তার আগের ক্লাসই হচ্ছে আমরা এইটা নিয়ে আলোচনা করেছিলাম আর কি। হ্যাঁ, এটা একটুখানি ভিডিওটা একটুখানি দেখে নিও, হ্যাঁ দেখে নিলে তুমি দেখবে ভাবটা বুঝতে পারবে ঠিক করে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তা দেখো এখানে দুটো ক্যানোনিক্যাল পেয়ার, তাহলে এবারে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো দুটো কন্ডিশন তুমি পাবে। একটা সাইক্লিক ইন্টিগ্রাল পিআর ডিআর, এইটাকে ধরো এরকম নাম দাও এনআর ইন্টু এইচ, এইটা এটা হচ্ছে একটা কোয়ান্টাম উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন কন্ডিশন। আর 2 নম্বর হচ্ছে তুমি এইটা যদি তুমি ধরো ডি থিটা বলো, এইটা তার ক্যানোনিক্যাল পেয়ার যেটা যেটা আমি এখানে লিখেছি ধরো তোমার পি থিটা, এই পি থিটা ইজ নাথিং বাট বেসিক্যালি এখানে এল, আর 1 ইলেকট্রন সিস্টেম হলে এটা বেসিক্যালি স্মল এল আর কি। তো সেটা হচ্ছে এখানে কী হবে এল ইন্টু ডি থিটা, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এটাকে ধরো আমি কেটা এখন লিখছি না, এটাকে লিখছি এন থিটা ইন্টু এইচ। আর এইখানে যেখানে মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল অনুযায়ী এনআরটা তোমার 0 থেকে শুরু হবে, আর ঠিক একই রকমভাবে এন থিটাটা সেটা হচ্ছে তোমার 0 থেকে শুরু হবে। এটা তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল পিআর ডিআর ইকুয়াল টু এনআর ইন্টু এইচ, সাইক্লিক ইন্টিগ্রাল এল ডি থিটা ইকুয়াল টু এন থিটা ইন্টু এইচ, যেখানে এনআরটা এরকম আছে আর এন থিটা মানে এখানে মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে দুটো কন্ডিশন তুমি পেলে এটা। আচ্ছা, এই যে সেকেন্ড পার্টটা আমরা একটুখানি আগে আলোচনা করে নিই। তাহলে সেকেন্ড পার্টটা আমি অলরেডি করে গেছি, এল ইন্টু ডি থিটা, এটা যখন তুমি এন থিটা ইন্টু এইচ বলছো, এবারে সেন্টার ফোর্স প্রবলেমের জন্য এলটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল ডি থিটা আর সাইক্লিক ইন্টিগ্রাল আমার 0 থেকে 2 পাই হয়ে যাচ্ছে, তোমার এন থিটা ইন্টু এইচ হয়ে যাচ্ছে। এইটা কেন লিখতে পারলাম, অ্যাজ ফর এ সেন্ট্রাল ফোর্স প্রবলেম এল ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম পরে তোমার জাস্ট কস হিসেবে বাইরে বের করে দিলে। তো এখান থেকে কি দাঁড়ালো তোমার এল ইন্টু 2 পাই এটা হচ্ছে এন থিটা ইন্টু এইচ, এইটা বা তুমি এটাকে জাস্ট এরকমভাবে লেখো স্মল এলটা সেটা হচ্ছে এন থিটা ইন্টু এইচ ওভার 2 পাই। অর্থাৎ স্মল এলটা হচ্ছে 1 ইলেকট্রন সিস্টেমের অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে স্মল এল দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর 1 ইলেকট্রন সিস্টেম, momentum for 1 electron system is represented by small l। ঠিক আছে, তো আমি এইভাবে নাম্বারিংগুলো এখান থেকে শুরু করি, কারণ অনেক নাম্বারিং হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই যেটা পেলে ধরো এইটা ধরো দেখছো তোমার 3 নম্বর ইকুয়েশন। আর এটা আমি করে রাখলাম। হ্যাঁ, আমার 1 ইলেকট্রন সিস্টেমে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এন থিটা ইন্টু এইচ ওভার 2 পাই আমি এই পর্যন্ত করে রাখছি। ঠিক আছে, আসলে এটাকে অনেক সময় এন থিটা না লিখে না জাস্ট আমার কেও লেখে যা খুশি, মানে এটাকে অর তুমি অনেক সময় এল সমান এটা কে ইন্টু এইচ ওভার 2 পাই এরকমভাবেও লিখতে পারো আর কি, মানে যেটাই কে সেটাই হচ্ছে তোমার এন থিটা, মানে যেটা এন থিটা সেটাই তোমার বেসিক্যালি কে, দুটোর মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এবারে তোমাকে নেক্সট যে কাজটা করতে হবে 1 নম্বর, মানে 2 নম্বরটা একদম বোর্ড থিওরি থেকে যেমন জিনিসটা হয় না একদম সেরকম দেখতে তো, তাই তো, সেখানে আমি এই কাজটা আগে করে ফেললাম। আর এবারে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম যে ইকুয়েশনটা যেখানে সাইক্লিক ইন্টিগ্রাল পিআর ডিআর ইকুয়াল টু হচ্ছে তোমার এনআর ইন্টু এইচ আছে, সেই ইকুয়েশনটাকে দেখো। তাহলে তুমি এক কাজ করো, এই যে পিআর ডিআর তুমি সাইক্লিক ইন্টিগ্রাল করবে বলছো, কিন্তু আরটা কোথা থেকে কোথায় যায়, আরটা বেসিক্যালি আর মিনিমাম থেকে আর ম্যাক্সিমাম পর্যন্ত যায়। আর এবারে এই আর মিনিমাম কতটা আর ম্যাক্সিমাম কতটা এগুলো বোঝা খুব কঠিন, সেই জন্য আমার একটা ইন্টেনশন থাকবে যে মানে পার্টিকুলার সাইক্লিক ইন্টিগ্রাল যখন লিখবো তার লিমিটটা ঠিক অ্যাকচুয়ালি কোথা থেকে কোথা পর্যন্ত নেব সেটাকে বোঝার জন্য আমি এটাকে কেমন করে লিখছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে পিআরটা হচ্ছে এম ইন্টু ডিআর
ডিটি মানে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এম আর ডট মানে এম ডিআর ডিটি, এটা হয়ে গেল তোমার পিআরটা। ঠিক আছে, তার সঙ্গে ডিআর একটা পার্ট যেমন আছে আমি রেখে দিলাম এটা। আচ্ছা, এবার আমি এটাকে কি করছি, এম ডিআর বাই ডিটি, আর ডিআর বাই ডি থিটা হলো ডি থিটা বাই ডিটি করলাম, মানে প্রথম পার্টটা ডিআর বাই ডিটি ছিল, তা ডিআর বাই ডি থিটা ডি থিটা বাই ডিটি করে দিলাম এইটা, আর পরের পার্টটাকে আবার একবার ডিআর বাই ডি থিটা করে একটা ডি থিটা দিয়ে গুণ করে দিলাম এটা। তা আলটিমেটলি জিনিসটা একই রইল এটা বললাম। তাহলে এবারে দেখো এটা আমি এই ডিআর ডি থিটা এখানে একবার আছে এখানে একবার আছে, ডিআর ডি থিটা তার স্কোয়ার, আমি একটা কাজ করে এটা আর দিয়ে ভাগ করে এই পুরোটাকে স্কোয়ার করে দিই, আর এখানে এম অলরেডি ছিল একটা আর স্কোয়ার আমি গুণ করে দিই, মানে আর স্কোয়ার গুণ করে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে আগে তো ডিআর ডি থিটা দুবার আছে, তাহলে 1/r ডিআর ডি থিটা পুরোটাতে স্কোয়ার হয়ে গেল এইটা। আর পড়ে আছে কেটা দেখো ডি থিটা বাই ডিটি একটা পার্ট পড়ে আছে, কিন্তু তার সঙ্গে একটা ডি থিটা পার্ট পড়ে আছে এটা। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এম আর স্কোয়ার ডি থিটা ডিটিটাকে আমি আলাদা করে রাখলাম, 1/r ডিআর ডি থিটা তার স্কোয়ারটা এটা আমি আলাদা করে রাখলাম ইন্টু ডি থিটা। আচ্ছা দেখো তো এম আর স্কোয়ার ডি থিটা ডিটি তুমি চিনতে পারছো কি? এম আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, একদমই ঠিক কথা বলেছো, মানে এটা তোমার এম আর স্কোয়ার ডি থিটা ডিটি, হ্যাঁ সেইটা তোমার বেসিক্যালি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা মানে আসলে এটা কি করে আসছে আমি একটুখানি তোমায় বলে দিই, মানে হয়তো ভুলে গেছো বলে বলছি আর কি। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেফিনেশনটা কি, আর ক্রস পি ছিল তো, আর ক্রস পি মানে কি, আর ক্রস পি আর প্লাস পি থিটা মনে আছে তো, কি হলো আর ক্রস পি আর পার আর ক্রস পি থিটা, এই তো। আর ক্রস পি আর এটা তোমার জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল কত, আর ক্রস পি আর এটা জিরো হয়ে গেল, কারণ আর যেদিকে কাজ করছে পি আর সেই দিকেই কাজ করবে, তারপর তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, হ্যাঁ এবার সাইন 0 ডিগ্রি মানে 0 হয়ে, তারপরে হলো আর পি থিটা, তাহলে আর হলো পি থিটা হলো, আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা সাইন 90 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রি হলো, একটা ইউনিট ভেক্টর হলো। আর এবারে তুমি যদি এই অ্যাঙ্গুলার মোমেন্টামের 1 ইলেকট্রন প্রবলেমের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড তুমি এল বলো, তাহলে দুদিক থেকে ইউনিট ভেক্টরগুলো কেটে চলে গেল, তাহলে আর ইন্টু পি থিটা হলো, আর আর ইন্টু পি থিটা মানে আর, পি থিটা মানে কি এম আর ইন্টু থিটা ডট ডি থিটা ডিটি, অর্থাৎ এম আর স্কোয়ার ডি থিটা ডিটি। ঠিক আছে, এটা আমি জাস্ট একটুখানি তোমায় করে দিলাম আর কি, মানে জাস্ট মানে এই যে এইটাকে হয়তো মানে আগের দিন করেছি আবার কিন্তু ভুলে যাওয়া আর কি। তাহলে এম আর স্কোয়ার ডি থিটা ডিটি এই যে পার্টটা সেটাকে তুমি জাস্ট 1 ইলেকট্রন সিস্টেমের জন্য তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দিয়ে লিখতে পারো। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেন এই যে পি আর ডি আর এটা হয়ে গেল, তাহলে স্মল এল একটা হয়ে গেল, তারপরে যেটা থাকলো 1/r ডি আর ডি থিটা তার স্কোয়ার হয়ে গেল, আর ধরো ডি থিটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এবারে কি সুবিধা পেয়ে গেলে তুমি দেখো, সুবিধা যেটা পেয়ে গেলে সেটা হচ্ছে এই যে এখন যদি তোমাকে সাইক্লিক ইন্টিগ্রালটাকে করতে হয়, এখন তোমার লিমিট নিয়ে ভাবতে হবে না, এখন ডি থিটা তোমার মানে থিটা ভেরিয়েবল হয়ে গেছে, তাহলে লিমিটটা খুব সেফলি তুমি জাস্ট 0 থেকে 2π পর্যন্ত করে ফেলতে পারছো। ঠিক আছে, তাহলে পি আর ডি আর সেটা হয়ে গেল এল 1/r ডি আর ডি থিটা তার স্কোয়ার ইন্টু ডি থিটা। আর এবারে 1/r ডি আর ডি থিটা একটুখানি বের করার চেষ্টা করি। তাহলে দেখো তুমি এটা মনে আছে কিনা দেখো, যে ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের জেনারেল ইকুয়েশন অফ কনিক সেকশনটা কি, ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম জেনারেল ইকুয়েশন অফ কনিক সেকশন is given as 1/r equal to 1 plus epsilon cos theta divided by a into 1 minus
এপসাইলন স্কোয়ার। দেখো এটা আগের দিন লিখেছিলাম, আগের দিন যখন আমি ওই অ্যানালিটিক্যালি যা ডিফারেন্ট টাইপস অফ ট্র্যাজেক্টরি বোঝাতে চেয়েছিলাম, তখন কিন্তু জেনারেল ইকুয়েশন অফ কনিক সেকশন দেখা হয়েছিল, এটা 1/r = 1 + এপসাইলন cos θ বাই a * 1 - এপসাইলন স্কোয়ার। এইটা যেখানে এপসাইলন তোমার এক্সেন্ট্রিসিটি বাই ডেফিনেশন হচ্ছে তোমার 1 - b²/a², যেখানে এটা হচ্ছে তোমার টোটাল লেন্থ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস আর বিটা হচ্ছে লেন্থ অফ দ্য সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে করসপন্ডিং কনিক সেকশনের ইকুয়েশনটা হচ্ছে 1/r 1 + এপসাইলন cos θ বাই a * 1 - এপসাইলন স্কোয়ার। আচ্ছা তুমি এবারে এইটা কাজ করো, তুমি এই এটাকে ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু থিটা। তো এইটাকে কাজ করো ডিফারেন্সিয়েটিং both sides with respect to theta। তাহলে কি হবে এটা -1/r² dr/dθ হলো এটা, আর এটা হয়ে যাচ্ছে -এপসাইলন sin θ হয়ে গেল, আর নিচটা যেমন আছে সেইটা 1 * 1 - এপসাইলন স্কোয়ার। এইটা মানে আমি এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এইটা হয়ে যাবে -1/r² dr/dθ, আর এইটা হয়ে গেল হচ্ছে তোমার -এপসাইলন sin θ, আর ডিনোমিনেটর যেমন আছে এক্স্যাক্টলি তেমন রেখে দিলাম। আচ্ছা আমার লাগবে এখানে 1/r dr/dθ, তাহলে 1/r dr/dθ তুমি যদি কষতে চাও, দেখো মাইনাস মাইনাস কেটে চলে গেছে, তাহলে একটা r * এপসাইলন sin θ বাই a * 1 - এপসাইলন স্কোয়ার, এরকম লিখতে হবে। মানে মাইনাস মাইনাস কেটে চলে গেল, একটা r এখানে গুণ হয়ে গেল, তাহলে r * এপসাইলন sin θ বাই a * 1 - এপসাইলন স্কোয়ার, এরকম দেখতে হলো। আচ্ছা rটাকে এইখান থেকে তুমি উল্টে দাও, ইকুয়েশনের নামগুলো দেওয়া হচ্ছে না। এইটা ধরো 4 নম্বর ইকুয়েশন, এইটা ধরো তোমার 5 নম্বর ইকুয়েশন, এটা ধরো 6 নম্বর ইকুয়েশন, এটা ধরো 7 নম্বর ইকুয়েশন। আচ্ছা এবারে এটা বলছিলাম আরটাকে তুমি যে ইকুয়েশন 6 থেকে লিখলে কি লিখবে, a * 1 - এপসাইলন স্কোয়ার ডিভাইডেড বাই 1 + এপসাইলন cos θ, আর এইটা হয়ে গেল তোমার এপসাইলন sin θ, আর এটা যেমন আছে a * 1 - এপসাইলন স্কোয়ার। এইটা তাহলে a * 1 - এপসাইলন স্কোয়ার, a * 1 - এপসাইলন স্কোয়ার কেটে চলে গেল, তাহলে এপসাইলন sin θ বাই হচ্ছে 1 + এপসাইলন cos θ। তাহলে দেখো 1/r dr/dθ এটা এরকম দেখতে হলো, এপসাইলন sin θ বাই 1 + এপসাইলন cos θ। তাহলে এবারে 5 নম্বর এটাকে একটা কিছু লিখে রাখো, ধরো 8। এবারে 8 নম্বর আর 5 নম্বর ইকুয়েশনে 1/r dr/dθ, এই যে 1/r dr/dθ সেইটার জায়গায় এপসাইলন sin θ বাই 1 + এপসাইলন cos θ আমি বসিয়ে দেবো। তাহলে কি হলো দেখো হিসাব করে, তাহলে নাও ফ্রম ইকুয়েশনস 5 and 8 আমি কি পাচ্ছি, pr dr এইটা l * এপসাইলন sin θ বাই 1 + এপসাইলন cos θ তার স্কোয়ার হয়ে গেল ইন্টু dθ, এটা স্কোয়ার হয়ে গেল ইন্টু dθ হয়ে গেল এটা। তাহলে এবারে যখন তোমাকে এই কাজটাকে করতে বলছে সাইক্লিক ইন্টিগ্রাল pr dr, এটা মানে কি বেসিক্যালি এলটা তুমি বাইরে বের করে দাও, এপসাইলন sin θ বাই 1 + এপসাইলন cos θ তার স্কোয়ার dθ, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল তার মানে বেসিক্যালি 0 থেকে 2π। তোমরা দেখো সাইক্লিক ইন্টিগ্রাল pr dr = l * 0 থেকে 2π এপসাইলন sin θ বাই 1 + এপসাইলন cos θ তার স্কোয়ার ইন্টু dθ। আচ্ছা এই এলটা আমার বারবার বয়ে বেড়াতে হবে, আমি এলটাকে এখানে জাস্ট এদিকে এখন সরিয়ে রেখে দিলাম, তারপরে একদম শেষ স্টেজে আমি এলটাকে আবার তার জায়গায় ফিরিয়ে দেবো। আচ্ছা এবারে এই ভেতরের পার্টটা দেখো, এটা এপসাইলন 0 থেকে 2π এপসাইলন sin θ বাই 1 + এপসাইলন cos θ যখন তুমি লিখবে এটাকে এইরকমভাবে লেখো। তো দেখো এপসাইলন sin θ একটা আলাদা করে দিচ্ছি, এপসাইলন sin θ বাই 1 + এপসাইলন cos θ, আর এইটা নিচটাকে শুধু স্কোয়ার রেখে দাও, এইটা ইন্টু dθ হয়ে গেল এটা। আচ্ছা দেখো তুমি এক কাজ করো তো, ধরো d অফ 1/1 + এপসাইলন cos θ, আচ্ছা d dθ করো, ধরো
ডি ডি থিটা অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা, সেটা কি দাঁড়াবে? এটা বেসিক্যালি -1/1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কোয়ার হয়ে যাবে, আর নিচে একটা হচ্ছে তোমার এপসাইলন কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা মাইনাস প্লাস হয়ে যাবে। এটা তাহলে বোঝার চেষ্টা করো যে তুমি যদি ডি ডি থিটা অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা করো তাহলে কি দাঁড়াবে? তাহলে তোমার এই 1/x এর ডেরিভেটিভ করে -1/1 প্লাস এপসাইলন কস থিটা স্কোয়ার হয়ে গেল। এবার এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে হচ্ছে মাইনাস এপসাইলন সাইন থিটা, মাইনাস মাইনাস কেটে চলে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে এপসাইলন সাইন থিটা 1 প্লাস এপসাইলন কস থিটা স্কোয়ার। তাহলে দেখো ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা যদি তুমি করো তাহলে কি দাঁড়াবে? ডি থিটা এখানে গুণ করে দাও, মানে এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কোয়ার ইন্টু ডি থিটা। এটা হচ্ছে এটা। তাহলে দেখো এই যে এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা তার স্কোয়ার ডি থিটা, এইটাকে তুমি লিখতে পারো ডি অফ এইটা। তার মানে এইটাকে তুমি লিখতে পারছো ইন্টিগ্রাল 0 থেকে 2π এপসাইলন সাইন থিটা ইন্টু ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা এইটা ইন্টু ডি থিটা। দেখো এই লাইন থেকে এই লাইনটা তুমি বুঝতে পারলে তো? মানে আগের লাইন থেকে পরের লাইনটা কিভাবে এলো তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে না? এইটা। আচ্ছা, এবারে এই টাইপের যদি পার্ট থাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে বাই পার্টস। তাহলে ইন্টিগ্রেটিং বাই পার্টস তুমি কি পাচ্ছ? ইন্টিগ্রেশন বাই পার্টস লেফট হ্যান্ড সাইডে যেমন আছে আমি রেখে দিলাম 1/L সাইক্লিক ইন্টিগ্রাল অফ PR dr এইটা। আর এটা দেখো এটা হচ্ছে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, অর্থাৎ এপসাইলন সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস এপসাইলন কস থিটা, তার লিমিটটা বসে যাবে 0 থেকে 2π পর্যন্ত, মাইনাস প্রথমটা ডেরিভেটিভ অর্থাৎ এপসাইলন সাইন থিটা ডেরিভেটিভ করলে তোমার যেটা দাঁড়াচ্ছে এপসাইলন কস থিটা, প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন অর্থাৎ 1 প্লাস এপসাইলন কস থিটা হলো, আবার পুরোটার ইন্টিগ্রেশন হলো লিমিটটা হচ্ছে 0 থেকে 2π অবধি। এটা তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস যদি তুমি করো তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটার ডেরিভেটিভ দ্বিতীয়টার ইন্টিগ্রেশন হলে করে তোমার পুরো ইন্টিগ্রেশন এইটা। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম পার্টটা দেখো। আর ইন্টিগ্রেশন বাই পার্টসটা বুঝতে পেরে তো? এটা মানে এই যে ইন্টিগ্রেশন বাই পার্টসটা বুঝতে পেরে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো, এবার লিমিট বসাও। প্রথম পার্টটা দেখো, যদি তুমি থিটার জায়গায় 2π বসাও সাইন 2π 0 হয়ে গেল, আবার 0 বসালে তো 0 হয়েই যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে যেটা পড়ে রইল সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রাল 0 থেকে 2π। আচ্ছা, একটু খেয়াল করো, এটা আছে কত 1 প্লাস এপসাইলন কস থিটা আছে, উপরে আছে কি এপসাইলন কস থিটা। তুমি এক কাজ করো, 1 যোগ করে 1 তুমি জাস্ট বিয়োগ করে দাও ইন্টু ডি থিটা, 1 যোগ করে জাস্ট 1 আমি বিয়োগ করে দিলাম। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো 1/L সাইক্লিক ইন্টিগ্রাল অফ PR dr এইটা, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার দেখো মাইনাস আছে। আচ্ছা, তুমি কি করলে এটা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দাও, একটা 1 প্লাস এপসাইলন কস থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা ডি থিটা, তাহলে এটা কেটে 1 হয়ে গেল। তার মানে প্রথমটা কেটা হলো মাইনাস ইন্টিগ্রাল 0 থেকে 2π ডি থিটা, এটা একটা পার্ট রয়ে গেল। আর তারপর একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস ইন্টিগ্রাল 0 থেকে 2π 1/1 প্লাস এপসাইলন কস থিটা ডি থিটা। কি হলো এটা 1 বাই মাইনাস প্লাস 1/1 প্লাস এপসাইলন কস থিটা ডি থিটা, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবারে এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশনটাকে করো মাইনাস থিটা লিমিটটা 0 থেকে 2π তুমি বসিয়ে দাও। আর এবার এই ইন্টিগ্রেশনটা তোমাকে ঠিক করে করতে হবে। তাহলে এইটার জন্য আমি স্টেপ বাই স্টেপ এগোই, যেটাকে 2π। আচ্ছা, আমি এক কাজ করি, এই নিচটাকে ঠিক করে দিই, উপরটা যেমন আছে থাক, উপরটা ডি থিটা আছে, ডি থিটা থাক। আচ্ছা, নিচটাকে কেমন করে দিচ্ছি দেখো, cos স্কয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই 2, এটা তোমার বেসিক্যালি 1 হয়ে গেল। আচ্ছা, প্লাস এপসাইলন
এবারে তোমার কস টু থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কস থিটা মানে হচ্ছে এপসাইলন যেমন আছে কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস আর এপসাইলন যেমন আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই টু। এটা আচ্ছা, প্রথমটা মাইনাস টু পাই হয়ে গেল প্লাস ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই ডি থিটা, দেখো 1 প্লাস এপসাইলন কস স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস এপসাইলন কস স্কোয়ার থিটা বাই টু, আর এটা হলো কত 1 মাইনাস এপসাইলন সাইন স্কোয়ার থিটা বাই টু। এটা এই পার্টটা দাঁড়ালো এখন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি, এবার আমি কাজ করি উপর নিচে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দাও, মাইনাস 2 পাই প্লাস ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই। তাহলে আমি যদি নিচে তোমার কস স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রথমটা হলো 1 প্লাস এপসাইলন, তারপর একটা হচ্ছে 1 মাইনাস এপসাইলন সাইন স্কোয়ার থিটা বাই টু বাই কস স্কোয়ার থিটা বাই টু, তার মানে ট্যান স্কোয়ার থিটা বাই টু হলো। আর নিউমারেটর 1 বাই কস স্কোয়ার থিটা বাই টু দিয়ে গুণ করেছে, মানে বেসিক্যালি তোমার সেক স্কোয়ার থিটা বাই টু ডি থিটা হয়ে গেল। তাহলে আগের লাইন থেকে পরের লাইনটা কি করে এলাম না, আমি উপর নিচে কস স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে উপরে কস স্কোয়ার থিটা বাই টু দিয়ে ভাগ করে দেবে 1 বাই কস স্কোয়ার থিটা বাই টু, মানে বেসিক্যালি সেক স্কোয়ার থিটা বাই টু হলো। আর নিচে হচ্ছে 1 প্লাস এপসাইলন প্লাস 1 মাইনাস এপসাইলন ট্যান স্কোয়ার থিটা বাই টু হয়ে গেল। এই পর্যন্ত তোমার দাঁড়ালো। আর এবারে তুমি ধরো লেট থিটা বাই টু হচ্ছে তোমার বিটা, থিটা হচ্ছে 2 বিটা, ডি থিটা হচ্ছে 2 ইন্টু ডি বিটা। এবং শুধু তাই না, লিমিটটা খেয়াল করে দেখো, যখন থিটাটা তোমার 0 ছিল তখন বিটাটা তোমার 0 থাকছে, আর যখন থিটাটা তোমার 2 পাই ছিল তখন বিটাটা হচ্ছে তোমার বেসিক্যালি পাই হচ্ছে। এটা তার মানে মাইনাস 2 পাই প্লাস ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই, এটা সেক স্কোয়ার বিটা হলো। আর ডি থিটার জায়গা হচ্ছে তোমার 2 ইন্টু ডি বিটা হলো। আর এইখানে হলো কত 1 প্লাস এপসাইলন প্লাস 1 মাইনাস এপসাইলন ট্যান স্কোয়ার বিটা। দেখো তাহলে কি করলাম, এখানে আমি থিটা বাই টুটাকে বিটা ধরেছি, তা বিটা ধরলে তার লিমিটটা 0 থেকে পাই হবে, লিমিটটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, লিমিটটা হচ্ছে যেটা 0 থেকে 2 পাই ছিল এখন 0 থেকে পাই হয়ে যাবে। এটা আমি এখানে দেখতে পাচ্ছি, যখন থিটাটা যখন 2 পাই তখন বিটাটা হচ্ছে তোমার পাই হয়ে যাচ্ছে। আর এবার যেখানে যেখানে থিটা বাই 2 ছিল সেটাকে বিটার ফর্মে এক্সপ্রেস করছি, ডি থিটার জায়গায় 2 ইন্টু ডি বিটা লিখছি, এখানে 1 প্লাস এপসাইলন, এটা 1 মাইনাস এপসাইলন ট্যান স্কোয়ার বিটা, এটা দাঁড়ালো, ঠিক আছে। মাইনাস 2 পাই। আর আমি এইটাকে কি করছি দেখো, এইটাকে 1 করব বলে আমি এক কাজ করি, তুমি এই 0 থেকে পাই যেমন আছে 2 সেক স্কোয়ার বিটা ডি বিটা, তুমি এটাকে 1 প্লাস 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন ট্যান স্কোয়ার বিটা, তুমি কি করেছো বেসিক্যালি উপর নিচে তুমি বেসিক্যালি 1 প্লাস এপসাইলন দিয়ে ভাগ করেছো। তাহলে 1 প্লাস এপসাইলন দিয়ে ভাগ করলে তোমাকে এইখানে কিন্তু একটা টার্ম নিয়ে নিতে হচ্ছে, এটা 2 যেহেতু আমি এখানে নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে এখানে দেখো তোমাকে একটা এক্সট্রা টার্ম নিয়ে নিতে হচ্ছে, সেটা হচ্ছে 1 বাই 1 প্লাস এপসাইলন। দেখো তুমি যদি 1 বাই 1 প্লাস এপসাইলন এটাকে কমন নিয়ে নিয়েছো, তাহলে এটাকে যদি গুণ করে দিতে কি হতো, এটা দেখো 1 প্লাস এপসাইলন হয়ে গেলে 1 মাইনাস এপসাইলন অটোমেটিক্যালি চলে আসছে। এটা তাহলে এটা দাঁড়ালো। তাহলে দেখো তো এই পর্যন্ত ঠিক আছে কিনা অঙ্কটা, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে নাকি? No, sir. না না ঠিক আছে। ঠিক আছে তো। তা কি হলো 1 বাই এল সাইক্লিক ইন্টিগ্রাল অফ পিআর ডিআর, দেখো কি দাঁড়িয়েছে তোমার, এই প্রথমটা যে মাইনাস 2 পাই যেমন আছে রাখলাম, প্লাস 2 বাই 1 প্লাস এপসাইলন, একটুটাকে এখানে নিয়ে নিয়েছি, ইন্টিগ্রাল 0 থেকে পাই সেক স্কোয়ার বিটা ডি বিটা, নিচে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন ট্যান স্কোয়ার বিটা। এটা আচ্ছা, আবার ধরো তুমি এরকম একটা করো, এই তোমার বোঝার সুবিধার জন্য এই 1 মাইনাস এপসাইলন
বাই 1 প্লাস এপসাইলন ট্যান স্কোয়ার বিটা, ট্যান স্কোয়ার বিটা এটাকে আমি যাক সেক স্কোয়ার বিটা এরকমভাবে ডাকছি, মানে এটাকে সরি এটাকে শেষ করার কথা, উফ এখন না সরি, এইটাকে ধরো তুমি সাবস্টিটিউশন করবো, তো সাবস্টিটিউশন করলে এইটাকে ধরো তুমি এরকম একটা নাম দিচ্ছ, মানে এই ধরো, আচ্ছা বেটার হচ্ছে এক কাজ করি, এটা স্কোয়ার রুট করে দিই, এইটাকে হচ্ছে এইটাকে বাদ দাও, এটাকে তুমি ট্যান আলফা বলো। আমি সাবস্টিটিউশন করছি, মানে আসলে আমি এই পুরো জিনিসটাকে ট্যান স্কোয়ার আলফা না 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, যেটা সেক স্কোয়ার আলফা এরকমভাবে দেখতে চাই আর কি। সেখানে আমি বললাম যে ধরে নিচ্ছি লেট রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন ট্যান বিটা ইকুয়াল টু তোমার ট্যান আলফা, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে খেয়াল করে দেখো, রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন, এইটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে এটা কি হবে? এটা তোমার বেসিক্যালি সেক স্কোয়ার আলফা ডি আলফা হবে এইটা। আর লিমিটটা কিন্তু একই রকম রয়ে গেল, বিটা ভ্যালু যখন 0 তখন আলফাও 0, বিটা ভ্যালুটা পাই হয়ে গেল তখন আলফাটা তোমার পাই হয়ে যাচ্ছে। তবে এখানে বসাও মাইনাস 2 পাই প্লাস 2/1 প্লাস এপসাইলন ইন্টিগ্রাল 0 থেকে পাই সেক স্কোয়ার বিটা, সেক স্কোয়ার বিটা ডিবিটা, তাহলে কি হবে এটা? রুট ওভার অফ 1 প্লাস এপসাইলন বাই 1 মাইনাস এপসাইলন ইন্টু সেক স্কোয়ার আলফা ডি আলফা হলো, মানে আমি রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন বাই 1 প্লাস এপসাইলন সেক স্কোয়ার ইন্টু ডিবিটা, আমার নিউমারেটর এখানে আছে কে? সেক স্কোয়ার বিটা ডিবিটা, তাহলে সেক স্কোয়ার বিটা ডিবিটা কি হয়ে গেল? রুট ওভার অফ 1 প্লাস এপসাইলন বাই 1 মাইনাস এপসাইলন সেক স্কোয়ার আলফা ডি আলফা। আর ডিনোমিনেটরে কত রইল? 1 প্লাস এইটা থেকে হয়ে গেল তোমার ট্যান স্কোয়ার আলফা, তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 পাই প্লাস 2/1 প্লাস এপসাইলন, এটা গুণ হয়ে গেল 1 প্লাস এপসাইলন বাই 1 মাইনাস এপসাইলন দিয়ে ইন্টিগ্রাল 0 থেকে পাই, দেখো সেক স্কোয়ার বিটা ডি আলফা, সেক স্কোয়ার আলফা ডি আলফা ডিভাইডেড বাই হচ্ছে আবার সেই সেক স্কোয়ার আলফা, মানে তোমার 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে বেশি করে তোমার সেক স্কোয়ার আলফা। এটা কেটে চলে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 পাই প্লাস 2 ইন্টু তোমার 2 বাই লিখি 2 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কোয়ার। আর এইটা তোমার বেসিক্যালি দেখো এই সেক স্কোয়ার আলফা সেক স্কোয়ার আলফা কেটে গেল, এটা হচ্ছে আলফা 0 থেকে পাই হয়ে গেল, এইটা একে দাঁড়াচ্ছে মাইনাস 2 পাই প্লাস 2 পাই বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কোয়ার হলো এইটা। তার মানে দেখো তুমি যদি এখন এই সাইড ইন্টিগ্রাল অফ পি আর ডি আর এইটুকু পার্ট তুমি করতে পারো, সেটা কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 পাই এল হলো প্লাস 2 পাই এল বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কোয়ার হলো। বা তুমি বলতে পারো এটাকে কমন নিয়ে নাও, 2 পাই এলটাকে বা মাইনাস 2 পাই এলটাকে তুমি কমন নিয়ে নাও, কমন নিয়ে তোমার বেসিক্যালি কি দাঁড়াচ্ছে জিনিসটা? তুমি দেখো এই 2 পাই এল যদি কমন নিয়ে নাও তাহলে এইটা আগে করে দাও 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কোয়ার মাইনাস 1 এইটা। তাহলে দেখো সাইক্লিক ইন্টিগ্রাল অফ পি আর ডি আর তার একটা ভ্যালু তুমি পেলে 2 পাই এল ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কোয়ার মাইনাস 1 এইটা। তা দেখো এখানটা একটুখানি খেয়াল করো, এই অঙ্ক এটা তোমার হয়তো দেখে মনে হতে পারে যে বাবা কি করে যাচ্ছে রে, কি করে যাচ্ছে, আমি কিছুই করছি না। এই যে মূল যে জায়গাটা যে 5 নম্বর ইকুয়েশন, এইটার পরে আমি দেখো জাস্ট যেটা করছি সেটা হচ্ছে একটা সিম্পল একটা 11-12 অ্যালজাবরা। ট্রিগোনোমেট্রিতে এই ধরনের প্রচুর অ্যালজাবরা তোমাকে কষতে হয়, বা সাবস্টিটিউশন হ্যানা ত্যানা এইসবগুলো করছি, প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি ধরে ধরে করেছি, কোনো স্টেপ জাম্প টাম কিচ্ছু করিনি, করে তুমি জাস্ট এরকম একটা জায়গায় এসে পৌঁছালে। তাহলে কি এসে পৌঁছালে না, এই যদি ইকুয়েশনটাকে তুমি একটা নাম দাও, কত নম্বর ইকুয়েশন হবে কে জানে, এ ধরো 9 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 9 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো এই পর্যন্ত যে অঙ্কটাকে কষলাম, অঙ্কটা ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ পরপর করে কি তোমার হয়তো একটা ফলো করতে অসুবিধা হতে পারে, কিন্তু দেখলে তুমি পরিষ্কার বুঝতে পারবে, মানে কোন একটা স্টেপ বুঝতে পারবে এরকম হয়েছে কি তোমার কাছে, তাহলে বলো আমি বলে দিচ্ছি। স্যার ওই কি বলছে
ইন্টিগ্রেশন বাই পার্টসের জায়গাটা একটু বলে দিন। আচ্ছা, আপনাকে বলে দিচ্ছি, দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস কি সেটা, তার ইন্টিগ্রাল ইউ ভি ডিএক্স যদি তোমার হয় তাহলে কি লিখতে হয়, ইউ ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, যেটা হলো পুরোটাকে ইন্টিগ্রেশন নিতে হয়, তাই তো? এটা তো ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা। আচ্ছা, এবারে আরেকটু বলে দিই, যদি ইন্টিগ্রাল দুটো লিমিট থাকে এ বাই ভি ইউ ভি ডিএক্স, তাহলে সেটা লিখতে হয় ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স, এইটা ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স যেটা হবে সেইটা তুমি মানে ইন্টিগ্রেশনটা করে নেবে, করে নেওয়ার পরে তুমি লিমিটটাকে বসাবে, মাইনাস ফাইনাল এখানে এ থেকে বি ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রাল ভি ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এইখানে যেটা হবে যে প্রথমে কিন্তু এই ইন্টিগ্রেশন লিমিটগুলো বসাবে না, প্রথমে তুমি কষে ফেলবে, কষে ফেলে যেটা হবে মানে ফাইনাল তোমার লিমিটটা এ থেকে বি হলো, আর এইখানে তুমি সরাসরি লিমিটটা বসাচ্ছ। মানে তুমি কত ইনডেফিনাইট ইন্টিগ্রেশন হলো দিস ইজ দ্য ফর্মুলা, আর ডেফিনাইট ইন্টিগ্রেশন হলো দিস ইজ দ্য ফর্মুলা। এই দুটো জানা আছে তো, না জানা নেই? হ্যাঁ স্যার জানা আছে। আচ্ছা, এবারে আমার কি কেসটা আছে, কেসটা ছিল হচ্ছে আমাদের যে পার্টিকুলার কেসটায় তোমার ছিল হচ্ছে তোমার ছিল হচ্ছে কোথায় গেল গো, ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম যে কোথায় গেল, এইটা এইখানে কাকে ইন্টিগ্রেশন করছে, তার এপসাইলন সাইন থিটা ইন্টিগ্রেশনটা করছি কাকে না, এপসাইলন সাইন থিটা ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটাকে, তাই তো? এইটা আমাকে যে ইন্টিগ্রেশনটাকে করতে হচ্ছে, একবার দেখে নিই, এই যে ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই এপসাইলন সাইন থিটা ডি অফ 1/1, ও সরি এখানে ডি থিটাটা এটা ভুল লেখা হয়েছে অ্যাকচুয়ালি, এখানে ডি থিটা থাকবে না, ডি থিটা সমিতি তো এটা, এখানে ডি থিটাটা থাকবে না, এটা তাহলে কি হচ্ছে, হ্যাঁ তাহলে ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই এপসাইলন সাইন থিটা ডি অফ 1 প্লাস ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা। মানে এই কাজটা তোমাকে করতে হবে কোথা থেকে কোথা পর্যন্ত না, লিমিটটা যখন 0 থেকে কত কেন 2 পাই না, 2 পাই করছে। তাহলে তুমি এর সাথে কম্পেয়ার করো, আগেরটার সাথে কম্পেয়ার করো, তুমি দেখো এই জাস্ট ইউটাকে মনে মনে ভাবো হচ্ছে এপসাইলন সাইন থিটা, ভিটাকে তুমি মনে মনে ভাবো 1, আর ডিএক্স অর্থাৎ এক্সটাকে তুমি মনে মনে ভাবো 1/1 প্লাস এপসাইলন কস থিটা। আমি এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করব, এই যে দুটো ইকুয়েশন তারা কম্পেয়ার করতে চাইছি, হ্যাঁ। তাহলে এদিকে ছিল ইন্টিগ্রাল এ থেকে বি ইউভি ডিএক্স, তারপরে এখানে ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই, মানে এখানে বেসিক্যালি এটা হচ্ছে তোমার 0 আর বিটা হচ্ছে তোমার 2 পাই। তাহলে এবার তুমি ভালো করে দেখো যে এখানে ইউ আছে, এখানে এপসাইলন সাইন থিটা আছে, এখানে ভি আছে, এখানে তোমার 1 আছে, আর এখানে ডি অফ এক্স আছে, এখানে ডি অফ এই জিনিসটা আছে, ঠিক আছে? তাহলে এবারে ফর্মুলা তুমি বসাও, ইউ মানে কত, এপসাইলন সাইন থিটা ইন্টিগ্রাল ভি ডিএক্স, ইন্টিগ্রাল ভি ডিএক্স মানে কত, ইন্টিগ্রাল 1 ইন্টু ডিএক্স, যেটা পাবে তার শেষে তুমি লিমিট বসাবে 0 থেকে 2 পাই, এ থেকে বি মানে 0 থেকে 2 পাই, ঠিক আছে? আচ্ছা, এবারে সরি ডিএক্সটা তো পরের কথা, সরি। হ্যাঁ, তাহলে ভিটা হলো কি, ভিটা হলো তোমার বেসিক্যালি ভিটা হলো 1, আর ডি অফ এক্সটা কত, ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা, এটা হলো। আচ্ছা, এর তোমাকে লিমিটটা বসাতে হচ্ছে কত থেকে কত পর্যন্ত না, তোমার বেসিক্যালি 0 থেকে তোমার 2 পাই পর্যন্ত বসাবে, মাইনাস দেখো মানে আমি দেখো এই ফর্মুলাটা বসাচ্ছি, ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স, তাহলে ইউ এর জায়গায় তুমি বসালে এপসাইলন সাইন থিটা, ভি এর জায়গায় 1, আর ডিএক্স মানে ডি অফ এইটা, আর লিমিটটা 0 থেকে বি মানে 0 থেকে 2 পাই হয়ে গেল, মাইনাস লিমিটটা 0 থেকে বি মানে 0 থেকে 2 পাই। আচ্ছা, ডি ইউ বাই ডিএক্স, তাহলে ডি অফ এপসাইলন সাইন থিটা, তাহলে ডি ইউ হলো, ইউ এর জায়গায় তুমি এপসাইলন সাইন থিটা বসালে, বাই ডিএক্স মানে ডি অফ 1 প্লাস এপসাইলন কস থিটা, তাহলে ডি
মানে এখানে ভেরিয়েবলটা এক্স, এখানে ভেরিয়েবলটা হচ্ছে 1/1 প্লাস এপসাইলন কস থিটা। তার মানে যেটা হলো ডি এপসাইলন সাইন থিটা বাই ডি, নিচে হচ্ছে 1/1 প্লাস এপসাইলন কস থিটা। তাহলে এই প্রথম পার্টটা হলো। আচ্ছা, এবারে ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি ডিএক্স মানে 1 ইন্টু ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা, এটা হলো। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার এইটা তোমার দেখো, তাহলে ডিইউ ডিএক্স হলো ইন্টিগ্রাল ভি ডিএক্স তুমি করলে, করার পরে এই যে পুরো পার্টটা, এই পার্টটা যেটা হলো, এই পার্টটাকে তুমি কি করছো না ইন্টিগ্রেশন করছো কি দিয়ে না ডি অফ 1 প্লাস এপসাইলন কস থিটা, এইটা। ঠিক আছে, দেখো পুরো ফর্মুলায়, মানে একদম এই ফর্মুলা তুমি জানতে, এবার আমাকে এইটা কষতে বলেছে, আমি এক্স্যাক্টলি সেগুলোকে বসাচ্ছি। ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে এবারে দেখো, এটা হচ্ছে এপসাইলন সাইন থিটা। আচ্ছা, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? এক্স হয় তো? হ্যাঁ, ওটা তাহলে এটা কি হবে? জাস্ট সিম্পলি এইটা হয়ে যাবে, 1/epsilon cos। এটা 0 থেকে 2 পাই হলো, মাইনাস দেখো ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই যেমন আছে, ও সরি, এটা যেমন আছে, তাহলে এখানে কি আছে? ডি অফ এপসাইলন কস থিটা, তার মানে বেসিক্যালি এটা মানে ডি অফ এপসাইলন সাইন থিটা, ডি অফ এপসাইলন সাইন থিটা করলে তোমার এপসাইলন, আমি এক লাইন লিখেও দিতে পারি এটাকে, মানে যাকে যেটা দেখো আমি একবার লিখে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার হচ্ছে মানে এখানে দেখো এই ডি অফ এপসাইলন সাইন থিটা, সেটা করলে কি হবে? এপসাইলন কস থিটা ডি থিটা। ডি অফ এপসাইলন সাইন থিটা মানে কি? ডি অফ এপসাইলন কস থিটা ডি থিটা, তাই তো? হ্যাঁ। আর এবার নিচে কি আছে তোমার? নিচে আছে হচ্ছে ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা, যেমন আছে। আচ্ছা, এবার ইন্টিগ্রাল ডি অফ এটা মানে কত? 1/1 প্লাস এপসাইলন কস থিটা। আর তার কি আছে? আর কি আছে? ডি অফ 1/1 প্লাস এপসাইলন কস থিটা, এটা। এইটা উপরে যেটা আছে, এইটা নিচে এক্স্যাক্টলি সেটা আছে, বাদ চলে গেল। পরে রইল কত? এপসাইলন সাইন থিটা বাই 1 প্লাস এপসাইলন কস থিটা। আমি লিমিটটা ইচ্ছে করে বসাচ্ছি না, লিমিটটা তো তুমি পরে বসাবে এখন। এইটা হলো। আর এদিকে খেয়াল করে দেখো কি পড়ে আছে? মাইনাস ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই। দেখো তোমার বেসিক্যালি এপসাইলন কস থিটা আছে, নিচে একটা 1 প্লাস এপসাইলন কস থিটা আছে ইন্টু ডি থিটা আছে, এইটা, তাই তো? হ্যাঁ, চলে এসেছে ফর্মটা। দেখো এইটাই হচ্ছে তুমি যেটা চেয়েছিলে সেটা, তাই না? এটা আমি তাহলে একদম পুরো ফেঁদে ধরে 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 করে তোমাকে দেখালাম। আর কিছু আছে যেটা তোমার যা অঙ্কটা করেছে এখন পর্যন্ত কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? না, আর কিছু অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি পরের পাতায় চলে যাচ্ছি। হ্যাঁ, তা দেখো তাহলে কি পেয়েছো তুমি? 9 নম্বর ইকুয়েশনে ইন্টিগ্রাল পি আর ডি আরটা হচ্ছে এইটা। তাহলে এবারে কি? এবারে তোমার ইন্টিগ্রাল পি আর ডি আরটা আমি কিভাবে লিখেছিলাম? এটা তো এন আর ইন্টু এইচ লিখেছিলাম, তাই তো? তা দেন কি দাঁড়াচ্ছে? 2 পাই এল ইন্টু 1/√1 মাইনাস এপসাইলন স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1/√1 মাইনাস এপসাইলন স্কোয়ার মাইনাস 1। তা সেটা কত হলো? সেটা হচ্ছে এন আর ইন্টু এইচ হলো। ঠিক আছে। আচ্ছা, 2 পাই এল, তুমি এখানে খেয়াল করো যে 2 পাই এলটা আমি এই যে এখানে অলরেডি কষে রেখেছিলাম। দেখো এখানে 2 পাই এলটা কত? কে ইন্টু এইচ তো। স্মল এল যদি কে এইচ ওভার 2 পাই হয়, তাহলে 2 পাই এলটা কত? কে ইন্টু এইচ, এইটা। আর এই যে সাইক্লিক ইন্টিগ্রাল পি আর ডি আর, সেটা হচ্ছে এন আর ইন্টু এইচ, সেটা আমি বসিয়েছি। তাহলে তোমার 2 পাই এলটা হচ্ছে কে ইন্টু এইচ, এটা হচ্ছে কে ইন্টু এইচ ইন্টু, আচ্ছা এইটা দেখো, এইটা খেয়াল করো, মানে তোমার ওই যে একটা এর ক্ষেত্রে, মানে আমি বলছি যে তোমার মানে কোন একটা ইলিপস বা ইত্যাদির জন্য এ বাই বি হয়ে যাবে।
হ্যাঁ, কোন একটা ইলিপসের জন্য আমি কোথায় একটা লিখে গেলাম, এখানে কোথায় সব লিখলাম, সবগুলো উঠেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখো দেখো খেয়াল করে, এক্সেন্ট্রিসিটি হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এপসাইলন ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? এইটা হলো। তাহলে এপসাইলন স্কোয়ারটা কত হলো? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হলো। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা কত হলো? 1 মাইনাস এপসাইলন স্কোয়ার হলো। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ারটা কত হলো? 1 বাই 1 মাইনাস এপসাইলন স্কোয়ার হলো। তাহলে এ বাই বিটা কত হলো? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এপসাইলন স্কোয়ার। এইটা তো ঠিক আছে? তা তুমি এটাকে কেমন করে লিখলে? তাহলে এটাকে লিখলে এ বাই বি মাইনাস 1, এটা সমান কত হলো? এন আর ইন্টু এইচ হয়ে গেল। তাহলে এবার খেয়াল করো তুমি, এখানে তোমার এখানে মাইনাস ছিল না প্লাস ছিল গো? মাইনাসই ছিল তো। হ্যাঁ ঠিক আছে এটা। আর এবারে দেখো এখানে এইচ এইচ তুমি কেটে দাও, এইচ এইচ কেটে দিলে তুমি কি পাচ্ছ দেখো, তোমার এন আর বাই কে, এটা যে এ বাই বি মাইনাস 1 হলো। তাহলে এইখান থেকে তুমি এ বাই বিটাকে বের করে নাও, কি দাঁড়াচ্ছে? এন আর বাই কে প্লাস 1, তারপরে যে এন আর প্লাস কে বাই কে, এটাকে তুমি লেখো এন বাই কে, এটা হচ্ছে এ বাই বি, এইটা লেখো। কেন এটা লিখছো? কেন এটা লিখছি আমি একটু পরে বলে দিচ্ছি, মানে কেন এটা লিখছি আমি একটু পরেই বলে দিচ্ছি। মানে যেখানে এনটা হচ্ছে এন আর প্লাস কে, এইটা দেখো এরকম একটা, এরকম একটা আমি পেয়েছি। এই পর্যন্ত বুঝতে পারলে কিনা তুমি দেখো আগে, ঠিক আছে? হ্যাঁ বলো, কি বলছো? কিছু বলছিলে? স্যার এনটা আছে মানে টোটাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে বলে। হ্যাঁ, এবার এটা সত্যি টোটাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি হচ্ছে না আমি সেটা পরে দেখছি। হ্যাঁ তুমি ঠিকই বলতে, মানে হ্যাঁ এনটা হচ্ছে টোটাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই, ঠিকই বলেছো। এবার সেটা কিভাবে হচ্ছে সেটা তোমার আমি দেখাচ্ছি আর কি। এটা তাহলে দেখো এ বাই বিটা হচ্ছে এন বাই কে হয়ে যাচ্ছে, আমি এই পর্যন্ত কাজ দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা তাহলে এবারে একটুখানি বোঝার চেষ্টা করো তুমি, মানে এনটা যে মানে এন আর প্লাস কে, এই যে এন আর প্লাস কে, এটা যে এন এর সঙ্গে সমান হবে, এনটা যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে সেইটা একটু পরে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, যে ওটা অ্যাকচুয়ালি আমার যে এনটা, আমি দেখো এন আর একটা ইন্টিজার, কে একটা ইন্টিজার, দুটো ইন্টিজারের যোগফল একটা ইন্টিজার হবে। তাহলে এই এনটা যে একটা ইন্টিজার হবে আমি এইটুকু বুঝতে পারছি, এটা ইন্টিজার হবে, তুমি বুঝতে পারছো এইটা? হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই, কারণ এন আরটা একটা ইন্টিজার, কেটা একটা ইন্টিজার, এবং সেটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। মানে এন আরটা যদি 0 1 2 3 4 হয়, কে এর ভ্যালুটা যদি 0 1 2 3 4 হয়, তাহলে সেখান থেকে তুমি যদি যোগ করো, তাহলে যোগ করলে হচ্ছে যেটা হবে সেটা তোমার একটা পজিটিভ মানে নন নেগেটিভ ইন্টিজার হবে, সেটা তুমি বুঝতে পারছো। এটা নন নেগেটিভ ইন্টিজার হবে। কারণটা কি? কারণ এন আর এর ভ্যালুটা তোমার 0 থেকে শুরু, আর কে এর ভ্যালুটা তোমার 0 থেকে শুরু করে, তাহলে এনটা এইটা হবে। ঠিক আছে? তাহলে দেখ আমি এই পর্যন্ত অঙ্কটাকে কষলাম, এবারে আসলে ইন্টারপ্রিটেশনটা শুরু হবে। মানে আমি এইখান থেকে যে কাজটাকে করলাম, এই কাজটা কিন্তু জাস্ট একটা বোরিং একটা ক্লারিক্যাল কাজ করেছি, কিন্তু আমি চাইছি যে হ্যাঁ তুমি এই ক্লারিক্যাল কাজটাকেও করো, যে কোনো কিছু মুখস্থ না করে যে সত্যি এটা হয় সেটা তুমি বোঝার চেষ্টা করো আর কি। সেখানে আমি এই যে ইকুয়েশন 7 8 থেকে শুরু করে এই যে প্রায় 1.5 2 পাতা ধরে যে জিনিসগুলোকে কষলাম, এটা কিছুই না, তোমার বেসিক্যালি এই ফাইনাল ফর্মটাকে আনার জন্য এখানে এ বাই বিটা হচ্ছে এন বাই কে। এবারে যে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ধরো তোমার একটা ইলিপস যখন তুমি কনসিডার করছো, এই যে ইলিপস, তোমার তো যেহেতু হাইড্রোজেন বা হাইড্রোজেনাইড সিস্টেমের জন্য তোমার টোটাল এনার্জিটা নেগেটিভ হয়, তাহলে তুমি বেসিক্যালি তার ইলিপ্টিক্যাল অরবিট পাচ্ছ তো। আচ্ছা ইলিপ্টিক্যাল অরবিটের এইটাকে সেমি মেজর অ্যাক্সিস বলে, এটাকে সেমি মাইনর অ্যাক্সিস বলে। তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি। তাহলে এটা হচ্ছে তোমার লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, আর বিটা হচ্ছে তোমার বেসিক্যালি লেন্থ অফ সেমি মাইনর অ্যাক্সিস। আচ্ছা এবারে দেখো, ধরো তুমি এন এর ভ্যালু 1 বললে,
এন এর ভ্যালু তুমি 1 বললে, ঠিক আছে এটা। আচ্ছা এবারে এন আর প্লাস কে, তার মানে এটা ইকুয়াল তোমার 1 হচ্ছে, তাই এন আর প্লাস কে সেটা তোমার বেসিক্যালি 1 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবারে খেয়াল করো যেটা জিনিস, সেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আর কি, যে তোমার আচ্ছা প্রথমে একটা জিনিস একটুখানি আমি ঠিক করি, যে তোমার এই যে মানে যখন উইলসন সমারফিল্ড কোয়ান্টিফিকেশন রুলটাকে তুমি লিখেছো, তখন এনআর এর ভ্যালুটা 0 থেকে শুরু, আর তোমার সকল এর ভ্যালুটা কে এর ভ্যালুটা তোমার 0 থেকে শুরু। আচ্ছা এবারে আমার এখানে কি হয়েছে না, এ বাই বি এইটাকে বলেছি তোমার এন বাই কে, অর্থাৎ এন আর প্লাস কে বাই হচ্ছে তোমার কে, এই তো এই এখানে লিখলাম এটা। আচ্ছা আচ্ছা দেখো তুমি এখানে যে যদি এমন হতো যে ইফ কে ইকুয়াল টু 0, তাহলে এর মানেটা কি তুমি এখান থেকে বোঝার চেষ্টা করো, যে যদি তোমার কে ইকুয়াল টু 0 হয়, এর বেসিক্যালি মানেটা কি, ইফ কে ইকুয়াল টু 0 দেন তোমার বি ইকুয়াল টু 0 হতে হবে হোয়েন এ ইজ ফাইনাইট। তুমি ঘুরিয়ে দিয়েও বলতে পারো, মানে এ বাই বি সমান এন আর প্লাস কে বাই কে, বা তুমি এটাকে ঘুরিয়ে দিয়ে বলতে পারো বি বাই এ সেটা হচ্ছে কে বাই এন আর প্লাস কে। এবারে যদি কোনো কারণে কেটা তোমার 0 হয়, তাহলে তার মানেটা কি, তার মানে বেশি বিটা 0 হওয়া, তাই তো, তখন এটা তোমার ফাইনাইট, এটা বুঝতে পারছো? হ্যাঁ দেখো এটা এটা তুমি একজনই দেখছো কথা বলছে, বাকিরা সব কিছু বুঝতে পারছো না। দেখো বোঝার চেষ্টা করো, যে এ বাই বিটা তো এন বাই কে বলেছি, যেখানে এনটা হচ্ছে এন আর প্লাস কে বাই কে, বা এটাকে ঘুরিয়েও তুমি লিখতে পারো বোঝার সুবিধার জন্য, তাহলে বি বাই এটা হচ্ছে কে বাই এন আর প্লাস কে। ধরো কে ইকুয়াল টু 0 আমি লিখলাম, মানে আমি যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে কে ইকুয়াল টু 0টা অ্যালাউড কি অ্যালাউড নয়, তাহলে আমি কে ইকুয়াল টু 0 লিখলাম। তা কে ইকুয়াল টু 0 বললে তোমার মানে তোমার একটা গিভেন এর জন্যে বিটাকে 0 হতে হবে, তারপরে দেন বি ইকুয়াল টু 0, দেন এ হোয়েন এ ইজ ফাইনাইট। তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বেসিক্যালি এইখানে ফোকাসে তোমার একটা নিউক্লিয়াস ছিল, তাহলে এটা তোমার প্লাস জেড ইন্টু ই, এইটা ঠিক আছে। আচ্ছা এবারে কি হচ্ছে এখানে, এই ফোকাসটাকে রেখে তুমি ধরো একটা ইলিপসের কথা ভাবছিলে, ঠিক আছে, একটা ইলিপসের কথা তুমি ধরো ভেবেছো, ইলিপসের কথা ভেবেছো তাই তো। তাহলে কি হচ্ছে এখানে, এটা ধরো সেমি মেজর অ্যাক্সিস, এটা সেমি মাইনর অ্যাক্সিস, তো ইলেকট্রন কি করে, ইলেকট্রনটা তো মাইনাস ইলেকট্রন এই বরাবর তো রোটেট করে, রোটেট করছে তো, তাই তো। এবার তুমি বোঝার চেষ্টা করো যে তুমি এটাকে ফাইনাইট রাখলে কিন্তু বিটাকে 0 করলে, তার মানে কি এই যে কার্ভটা কোথায় এখন চলে এলো, কার্ভটা দেখো এখন বেসিক্যালি এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল না, স্ট্রেট লাইন, তাই তো। তার মানে কি হলো, যে কন্ডিশনটা আমি বলছি, অর্থাৎ যদি তোমার কে ইকুয়াল টু 0 হয়, তখন কি হচ্ছে না, তা ইলেকট্রন এক্সিকিউশে কি বলবো, অসিলেটরি মোশন executes a one-dimensional oscillatory motion along the মেজর অ্যাক্সিস, তাই তো। মানে তোমার যদি বিটা 0 হয় আর এটা ফাইনাইট থাকে, তাহলে এইরকম ভাবে তাহলে মানে ইলেকট্রনটা এই গেল ফিরছে, তার মানে সেটা বলেছে ওয়ান ডাইমেনশনাল অসিলেটরি মোশন অ্যালং দ্য মেজর অ্যাক্সিস, এটা করতে হবে। আর এবারে দেখো, যদি ইলেকট্রনটা এইভাবে না ঘুরে জাস্ট এই মেজর অ্যাক্সিস বরাবর সে কিন্তু অসিলেটরি মোশন করে, তাহলে কি হবে, তাহলে দেন
the electron has to pass through the nucleus, has to pass through the nucleus, কারণ নিউক্লিয়াসটা তোমার ফোকাসে আছে, তো তাহলে এই লাইন বরাবর সে কিন্তু অসিলেট করে, তাহলে ইলেকট্রনটা কি হচ্ছে এই ফোকাসটাকে জাস্ট এই ফোকাস দিয়ে তাকে পাস করতে হচ্ছে, যেটা কি সম্ভব? হুইচ ইজ ইম্পসিবল। তার নিউক্লিয়াস তোমার পজিটিভলি চার্জ, প্রচণ্ড ডেন, তার ভেতর দিয়ে ইলেকট্রন জাস্ট ফুঁড়ে যাচ্ছে বেরোচ্ছে, এটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না, কারণ নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতেই পারে না, হুইচ ইজ ইম্পসিবল। তার মানেটা কি? তাই এটা ইমপ্লাই করলে কে cannot be equal to 0, equal to 0। এইটা ভালো করে বোঝার চেষ্টা করো যে আমার উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে কিন্তু কে ইকুয়াল টু 0 1 2 3 4 সব হতে পারতো, কিন্তু কে ইকুয়াল টু 0টা হতে পারবে না, কারণ কে ইকুয়াল টু 0 যদি হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রনটা এরকম একটা এই ইলিপ্টিক্যাল অরবিটে না গিয়ে ইলেকট্রনটা বেসিক্যালি নিউক্লিয়াস ফুঁড়ে একবার ওদিকে যাচ্ছে, নিউক্লিয়াস ফুঁড়ে এদিকে আসছে, হুইচ ইজ অ্যাবসার্ড, অসম্ভব। এখানে কে ক্যানট বি ইকুয়াল টু 0, তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে অ্যালাউড ভ্যালুজ অফ কে সেটা কি হবে? 1 থেকে স্টার্ট হবে। আগে কি ছিল? কে এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট ছিল, কিন্তু এখন কে এর ভ্যালুটা 1 থেকে শুরু হবে। এটা বুঝতে পারলে কি পারলে না? সবাই বুঝতে পেরেছো এটা? বুঝলাম স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? স্যার। আচ্ছা আচ্ছা, কতদূর পর্যন্ত যাবে? এইটা দেখো আপ টু এন পর্যন্ত যাবে। কারণটা কি? কারণ অ্যাজ এটা সবসময় গ্রেটার ইকুয়াল টু বি, মানে ইলিপস তো সেমি মেজর অ্যাক্সিসটা সবসময় তো বড় হবে দ্যান দ্য সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে এ যদি গ্রেটার ইকুয়াল টু বি হয়, মানে এ যদি গ্রেটার ইকুয়াল টু তোমার বি হয়, তাহলে এবারে তার মানে কি? এবারে এ বাই বিতে এন বাই কে, তাহলে এ যদি গ্রেটার ইকুয়াল টু বি হয় তাহলে এনটা গ্রেটার ইকুয়াল টু কে হবে। তাহলে এন যদি গ্রেটার ইকুয়াল টু কে হয় তাহলে কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত দূর পর্যন্ত যেতে পারে? আপ টু এন পর্যন্ত যেতে পারে। বুঝতে পারলে? মানে যেহেতু এটা গ্রেটার ইকুয়াল টু বি, তার মানে এনটা তো গ্রেটার ইকুয়াল টু তার মানে কে হয়ে গেল। কোনো একটা গিভেন এন তে কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারবে? আপ টু এন পর্যন্ত যেতে পারবে। কিন্তু অ্যালাউড ভ্যালুজ অফ কে ইকুয়াল টু 1 2 3 ডট 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 এন। আচ্ছা, এবারে এই তোমার নেম অফ দ্য সাব অরবিট, অরবিটাল নয়, উপকক্ষ, নেম অফ দ্য সাব মানে নেম অর সিম্বল বলতে পারো, সিম্বল অফ দ্য সাব অরবিট কে ইকুয়াল টু 1 হলে সেটাকে এস বলা হয়, কে ইকুয়াল টু 2 হলে সেটা তোমার পি বলা হয়, কে ইকুয়াল টু 3 হলে ডি বলা হয়। এইরকমভাবে তো নামগুলো হচ্ছে, মানে কে এর ভ্যালু 1 না 2 না 3 তার মতো করে তোমার নামগুলো হচ্ছে যথাক্রমে তোমার এস পি ডি ডট 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 ডট। ঠিক আছে? তা কে এর ভ্যালুর উপরে নির্ভর করে আমি জাস্ট এগুলোর নাম দিচ্ছি এরকম আর কি, এস পি ডি। এরা হচ্ছে তোমার বেসিক্যালি সাব অরবিট, নট অরবিটাল। হ্যাঁ, এটা বুঝতে হবে। তাহলে দেখো, তাহলে আমি জাস্ট আমি কি করেছি না, একটু বড় অঙ্ক কষে এ বাই বি এন বাই কে এটুকু আমি দেখেছি। এনটা যেখানে এনআর প্লাস কে, উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলে এনআর এর ভ্যালুটা 0 1 2 3 4 ডট 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 ডট, বা কে এর ভ্যালুটা 0 1 2 3 4 ডট 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 ডট। ঠিক আছে? এবার আমি জাস্ট প্রথম যে জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে কে এর অ্যালাউড ভ্যালুসগুলো কি। তাহলে প্রথম যে লজিকটা দিলাম যে কে কখনো 0 হতে পারে না। 0 হতে গেলে কি হচ্ছে না, বেসিক্যালি ইলেকট্রনটা একটা অসিলেটরি মোশন করবে অ্যাক্রস দ্য নিউক্লিয়াস, যেটা অ্যাবসার্ড। আর কখনই এমন হবে না ইলিপসের ক্ষেত্রে যে সেমি মেজর অ্যাক্সিসের লেন্থটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস থেকে কম হয়ে যাবে। সেখানে কে এর অ্যালাউড ভ্যালুস, কেউ যদি ইন্টিগ্রাল 1 থেকে শুরু করে সে ম্যাক্সিমাম এন পর্যন্ত যেতে পারে। আর কে এর ভ্যালু 1 2 3 4 ইত্যাদির মতো করে এসপিডিএফ, মানে যদি এটা তোমার 4 হতো এটা, তো এটাকে আমি বলতাম এফ সাব অরবিট ইত্যাদি ইত্যাদি। মানে এই সাব অরবিটের সঙ্গে কিন্তু অরবিটালটাকে গুলিয়ে ফেলো না। হ্যাঁ, এটা এসপিডিএফ সাব অরবিট, এটাকে বাংলায় বলতে পারো উপকক্ষ। আগে মানে বোর্ড থিওরিতে ছিল কক্ষ বা অরবিট, এটা হলো উপকক্ষ বা সাব অরবিট। এটা ঠিক আছে এখন পর্যন্ত? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা, এবারে দেখো, ধরো তাহলে হোয়েন n ইকুয়াল টু 1 দেন কে কত হতে হবে? 1 হতে হবে, তাই তো? n 1 হলে কেটা 1ই হতে হবে। তখন এ বাই বি সেটা কি, এন বাই কে সেটা কত হবে? 1 হলো।
তার মানে কি হলো, এ ইকুয়াল টু বি হয়ে গেল। তাহলে একটা ইলিপসের এ ইকুয়াল টু বি হয়ে গেলে এটা কি রিপ্রেজেন্ট করবে? সার্কেল। দিস রিপ্রেজেন্টস এ সার্কেল, তাই তো? তার মানে তখন তোমার অরবিটটা কেমন দেখতে হচ্ছে না, অরবিটটা তোমার দেখতে হচ্ছে একদম জাস্ট বোর থিওরি থেকে প্রেডিক্টেড যেমন, সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই রকমের দেখতে। এটা হচ্ছে প্লাস জেড ইন্টুই একটা এটা আছে, আর ইলেকট্রনটা তোমার এইরকমভাবে ঘুরে সার্কুলার অরবিট পেলে হলো সার্কেল বা সার্কুলার অরবিট। ওই গেটে সার্কেল পর হচ্ছে তোমার সার্কুলার অরবিট পেলে এটা। আর এবারে দেখো, যখন তোমার when n equal to 2 দেন কি হবে, তখন কে এর ভ্যালু তোমার 1 হতে পারে, আর কে এর ভ্যালু কি হতে পারে, 2 হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যখন n এর ভ্যালু 2 এবং কে এর ভ্যালু 1, তখন a বাই বি এটাকে একটা n বাই কে, এটা কত করো, 2 বাই 1 মানে 2 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এটা তোমার 2bর সঙ্গে সমান হচ্ছে। আবার যখন গিভেন n এর জন্য কে টা তুমি 2 নিলে, তখন a বাই বি এটা বেসিক্যালি n বাই কে, এটা তোমার 1 হয়ে গেল, সেটা a ইকুয়াল টু বি হয়ে গেল। তাহলে দেখো, তাহলে দুটো সিচুয়েশন, কে ইকুয়াল টু 1 তার মানে বেসিক্যালি তোমার এস অরবিট, আর কে ইকুয়াল টু 2 মানে তোমার পি অরবিট। একটা ক্ষেত্রে a ইকুয়াল টু 2b, একটা হচ্ছে a ইকুয়াল টু বি। তার মানে ব্যাপারটা এইরকম করে ভাবো, তুমি ধরো তুমি, আচ্ছা এইখানে এঁকে দিচ্ছি, এ করে আঁকি। তাহলে এই ধরো তোমার নিউক্লিয়াস, ঠিক আছে? এটা মানে এটা তোমার নিউক্লিয়াসটা এখানে আছে প্লাস জেড ইন্টু ই। আচ্ছা, যখন তোমার এটা কখন না, তুমি বেসিক্যালি এ ইকুয়াল টু বি অর্থাৎ সার্কুলার অরবিট আর কি, মানে এই প্রথমটা ইলিপ্টিক আর পরেরটা হচ্ছে সার্কুলার অরবিট, সার্কুলার অরবিট আর কি, যখন তোমার 2p সাব অরবিটের কথা বলা হচ্ছে। আর যখন n ইকুয়াল টু 2 কে ইকুয়াল টু 1, তখন a ইকুয়াল টু 2b হতে হবে। তার মানে তুমি ধরো যদি এই বরাবর তুমি ধরে নাও যে এটা সেমি মেজর অ্যাক্সিসটা এই বরাবর আছে এইটা, আচ্ছা সেমি মাইনর অ্যাক্সিসটা তোমার এরকম কোনো একটা জায়গা দিয়ে ধরো যাবে, যাতে করে এইটা তোমার ফোকাস হয়, এটা তো ফোকাস হবে না এইটা। তাহলে এবারে এইখান থেকে ধরো তোমার এই দূরত্বটা, ধরো তুমি যদি মনে করো যে এইটাকে তুমি এতখানি আঁকবে, এইটাকে যদি তুমি মনে করো বি ভাববে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এর ডবল মোটামুটি এই এতখানি, তো এতখানি এইটা। তো দেখো তুমি একটা ছবি এঁকে দিচ্ছি, আমি একটা অন্য কালি দিয়ে তোমার এঁকে দেখাই। দেখো এরকম একটা আমি ইলিপ্টিক্যাল অরবিটের কথা অরবিটার আঁকলাম, এবং এই ইলিপ্টিক্যাল দেখো আর সার্কেলটা এবং ইলিপসটা দুজনের কিন্তু ওই ফোকাসটা একই জায়গায়, মানে সার্কেলের সেন্টার যেখানে ইলিপসের ফোকাস সেখানে, যেখানে নিউক্লিয়াসটা আছে। এবারে এই যে ইলিপ্টিক্যালটা যার এক্সেন্ট্রিসিটি একটা আছে আর কি, যেখানে a ইকুয়াল টু 2b, সেটা কার জন্য না, সেটা বেসিক্যালি তোমার 2s অরবিটের জন্য, আর এইটা কার জন্য না, তোমার বেসিক্যালি 2p অরবিটের জন্য। দেখো তাহলে ইলিপ্টিক্যালটা পাচ্ছে 2s অরবিটের জন্য, সাব অরবিটের জন্য, আর সার্কুলারটা পাচ্ছে 2p এর জন্য। তাহলে ছবিটা পরিষ্কার, ঠিক আছে? তাহলে আমি কোয়ালিটেটিভলি এমন করে ছবিটাকে এঁকেছি যাতে করে তোমার এই যে লেন্থটা এই এটা হচ্ছে তোমার 2b এর সঙ্গে সমান হয়, যেখানে বিটা হচ্ছে তোমার এতখানি, এর মোটামুটি ডবল করে তুমি জিনিসটাকে এঁকেছো। আচ্ছা, ঠিক একই রকমভাবে হোয়েন ধরো n ইকুয়াল টু তোমার 3, দেন কে এর ভ্যালুটা কি হতে পারে, তোমার 1 হতে পারে, কে এর ভ্যালুটা 2 হতে পারে, কে এর ভ্যালুটা 3 হতে পারে। তো এইটা বেসিক্যালি 3s সাব অরবিট, এটা 3p সাব অরবিট, এটাকে 3d সাব অরবিট। এই পার্টিকুলার কেসে a বাই বিটা হচ্ছে তোমার বেসিক্যালি 3 হচ্ছে, এইখানে a বাই বিটা হচ্ছে তোমার 3-এর 2 হচ্ছে, এইখানে a বাই বিটা কি হচ্ছে না, তোমার বেসিক্যালি 3/3 অর্থাৎ 1 হচ্ছে। এই যে n বাই কে, a বাই বিটা n বাই কে, তাহলে n এর ভ্যালু কে এর ভ্যালুকে তোমার বলে দেওয়া হয় এইটা। তাহলে এইখান থেকে দেখো এটা পাচ্ছ তুমি বেসিক্যালি 3b, এইখানে পাচ্ছ এটা হচ্ছে তোমার 1.5b, আর এইখানে তোমার দেখো এটা হয়ে যায় তোমার b এর সঙ্গে সমান এটা। তাহলে সেই মতো করে তুমি একটা ছবি আঁকার চেষ্টা করো। ধরো
সরি, এটা সার্কেল হলো, একটা ভালো করে এঁকে শেষকালটা হাতটা পেকে গেল। এটা একটা সার্কেল, এইখানে তোমার বেসিক্যালি প্লাস জেড ইন্টু ই, এটা এই দিকে ধরো একটা সেমি মেজর অ্যাক্সিস তুমি ধরো ভাবছো, এটা ফোকাস তো। আচ্ছা, প্রথমটা হচ্ছে এ যা হবে বি তার 1.5 গুণ ধরো, তাহলে এইটাকে তুমি এক কাজ করো, এইটাকে যদি কমিয়ে নাও, আর এইটা যা হচ্ছে তার 1.5 গুণ মানে এতটা 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 ধরে নাও। এইখানে যদি ফোকাস থাকে তাহলে এইটা মোটামুটি এতটা, এই ধরো তোমার মাঝে ফোকাস হতে হবে সেটা। এতখানি ধরো মোটামুটি ভাবে 1.5 গুণ মানে এতটাই মোটামুটি ধরছি আর কি, মোটামুটি ভাবে করে। অন্য কালি দিয়ে আঁকি, তো এই একটা ছবি আঁকলাম। এই ছবিটা হচ্ছে তোমার বেসিক্যালি সেমি মেজর অ্যাক্সিসটা সেমি মাইনর অ্যাক্সিসে, মানে এইটা যদি তোমার সেমি মাইনর অ্যাক্সিস হয় আর এটা যে সেমি মেজর অ্যাক্সিস হয়, তাহলে এর মোটামুটি 1.5 গুণ এটা। আর একটা কি, আর একটা হচ্ছে তোমার 3 গুণ হতে হবে। তো এরকম একটা ছবি, হ্যাঁ, মানে এটা তোমার বেসিক্যালি সেমি মেজর, মানে এখানে তুমি মাঝখানটাকে দিয়ে এরকম করে ধরো, যা হচ্ছে তার 3 গুণ মোটামুটি হবে। তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে তোমার 3s এর জন্যে, এইটা হচ্ছে 3p এর জন্য, এইটা হচ্ছে তোমার 3d এর জন্য। তো বোঝা গেল ছবিগুলো কেমন হচ্ছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে তুমি দেখো, তাহলে প্রথমে যেটা তুমি এই সমারফিল্ড থিওরিটাকে করলে বা উইলসন সমারফিল্ড মানে কোয়ান্টিফিকেশন রুলটাকে তুমি কাজে লাগালে, সেইখান থেকে তুমি এটা প্রথমেই এটা পেলে যে ইনস্টেড অফ, স্যার 3D-টা তো সার্কেল হবে না। না কোনটা, সরি সরি, হ্যাঁ 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 3D-টা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা উল্টো দিকে হয়ে গেছে না, সরি সরি সরি, হ্যাঁ একদম একদম, এটা উল্টো দিকে লেখা হয়ে গেছে। এইটা 3s, এইটা 3p, এটা 3d, ঠিক বলেছো একদম, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে কি হলো না, ইনস্টেড অফ সার্কুলার অরবিট উই গেট ইলিপ্টিক্যাল অরবিট ইন জেনারেল। একটা স্পেশাল কেসে সার্কেল হতে পারে, মানে ইলিপ্টিক্যাল অরবিট ইন জেনারেল উইথ ডিফারেন্ট এক্সেন্ট্রিসিটি। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমি এটা পেলাম যে সমারফিল্ড থিওরি করে, মানে প্রথম যে বোর থিওরি থেকে যে ডিফারেন্সটা, বোর থিওরিতে আমি সবসময় সার্কুলার অরবিট পাচ্ছিলাম, এখানে কিন্তু আমি ইন জেনারেল ইলিপ্টিক্যাল অরবিট পাচ্ছি উইথ ডিফারেন্ট এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে। এবং দেখো, আমি 2-3টে কেসে মানে n=1, n=2 বা n=3 কেসে হয়তো আমি ছবিগুলো এঁকে তোমার দেখালাম যে কেমন করে এক্সেন্ট্রিসিটিগুলো তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এবং k তার উপরে নির্ভর করছে। এই কেটাকে বলা হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সেই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই নামটা আমি পরে জাস্ট নামটা দেবো। তাহলে কোনো একটা গিভেন n এর জন্য k এর যে বিভিন্ন রকমের ভ্যালু থাকতে পারে আর কি, তার মতো করে বিভিন্ন এক্সেন্ট্রিসিটির যে ইলিপ্টিক্যাল অরবিট তুমি দেখতে পাচ্ছ, সেইটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে। ঠিক আছে, বোঝা গেল?
হ্যাঁ স্যার। স্যার আচ্ছা। বলছিলাম আরেকটা, আমরা যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার পড়েছিলাম সেখানে 0s কে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আমি সেটা আসছি মানে এটা কিছু রিস্কেল করে নেওয়া হয়, মানে বেসিক্যালি কি হয়, মানে এটা ছিল ওল্ড কোয়ান্টাম থিওরিতে, তো মানে উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুলটা যে ওল্ড কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। এইটা থেকে যখন তুমি নিউ কোয়ান্টাম থিওরিতে যাবে, থিওরিতে যায় না, তখন হচ্ছে যেটা হয় ওল্ড কোয়ান্টাম থিওরিতে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা তোমার বলে দিচ্ছি, এটা এখন বলার দরকার ছিল না, যাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা, এটা কত কে ইন্টু এইচ কস লিখেছিলাম তো, এটা কে ইন্টু এইচ কস উইথ কে এর ভ্যালুটা এখন 1 থেকে শুরু, এটা। আর নিউ কোয়ান্টাম থিওরিতে এলটা হয় কত জানো তো, রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ কস হয়, যেখানে না তোমার এলটা তোমার 0 থেকে শুরু, এইটা। তার মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমাকে যেটা করতে হবে, কেটা এইটা বেসিক্যালি এল প্লাস 1, হ্যাঁ, মানে তুমি যদি জাস্ট কেটাকে এল প্লাস 1 দিয়ে রিপ্লেস করতে হবে, অর্থাৎ এলটা হচ্ছে কে মাইনাস 1, এইটা। এবারে অ্যালাউড ভ্যালুজ অফ, মানে ফর এ গিভেন এন না, অ্যালাউড ভ্যালুজ অফ কে সেটা হচ্ছে তোমার 1 2 3 করে আপ টু এন পর্যন্ত, তো। আর সেই মতো করে অ্যালাউড ভ্যালুজ অফ এল তাহলে কি হয়ে যাবে, এলটাকে তো কে মাইনাস 1, তাহলে 0 1 2 3 এইভাবে করে তোমার এন মাইনাস 1 পর্যন্ত হয়ে যাবে। আর কে এর ভ্যালু 1 আর এল এর ভ্যালু 0 হলে সেটাকে তোমার এস সাব অরবিট বলে, কে এর ভ্যালু 2 এল এর ভ্যালু 1 হলে সেটা পি, কে এর ভ্যালু 3 এল এর ভ্যালু 2 হলে সেটা হচ্ছে ডি, কে এর ভ্যালু 4 এল এর ভ্যালু 3 হলে সেটা হচ্ছে এফ অ্যান্ড সো অন। এইটা হচ্ছে তোমার আসলে যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে যখন আমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে এক্স্যাক্টলি কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করব, তখন দেখবে ন্যাচারালি কে না এসে তখন কিন্তু ন্যাচারালি তোমার এলটা আসবে। তখন এই নতুন কোয়ান্টাম মেকানিক্সে এল আর পুরনো কোয়ান্টাম মেকানিক্সে কে, তাদের মধ্যে একটা কানেকশন, সেটা হচ্ছে এই এল ইকুয়াল টু কে মাইনাস 1, এটা গল্পটা, বুঝতে পেরেছ? হ্যাঁ। এটা এবারে একটা কথা হচ্ছে, এল যদি খুব বড় হয়ে যায় তাহলে এল আর কে বেসিক্যালি সিনোনিমাস হয়ে যাবে আর কি। মানে তুমি ধরো যদি এলটাকে খুব বড় করে দাও, তাহলে কি হবে, এল প্লাস 1টাকে তুমি এল ভাববে, তাহলে রুট ওভার অফ এল স্কোয়ারটাকে এল এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন এল মানে ক্যাপিটাল এলটা হচ্ছে তোমার এল ইন্টু এইচ কস, এইরকমভাবে তুমি লিখতে পারবে, এটা আলাদা কথা। মানে এই যে এলটা, এই এলটাকে বলা হয়, মানে এলটাকে বলা হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার আমরা পরে আবার ভালো করে বুঝবো, আমি কোয়ান্টাম নাম্বারগুলো নিয়ে পরে ভালো করে আলোচনা করবো। কোয়ান্টাম নাম্বার এখন আমি সব কিছু কে দিয়েই ভাবছি, এটা তুমি বললে আমি এখানে যা সেটা বললাম। আচ্ছা চলো ফিরে এসো এবার। দেখো তাহলে সমারফিল্ড থিওরি দিয়ে তুমি কি করলে না, বেসিক্যালি সার্কুলার অরবিটের বদলে তুমি ইন জেনারেল ইলিপ্টিক্যাল অরবিট পেলে। আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে আমাদের বোর থিওরি লিমিটেশনগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। তাহলে বোর থিওরি লিমিটেশনের মধ্যে একটা ছিল কি না, বোর থিওরি ক্যানট এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার। ক্যানট এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার মানে ধরো তুমি যদি এই মানে ধরো আমি কথা বলছি যে এই হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি ধরো এই এন ইকুয়াল টু 2 আর এন ইকুয়াল টু ধরো 3, তাহলে অ্যাকর্ডিং টু বোর থিওরি তুমি কি পাবে না, বেসিক্যালি একটাই লাইন পাবে বোর থিওরি অনুযায়ী, তাই তো। এটা হচ্ছে বোর থিওরি থেকে। বোর থিওরি থেকে তুমি যদি দেখো, তাহলে ধরো এদিকে যদি এনার্জি প্লট করো, তাহলে এন ইকুয়াল টু 2 এন ইকুয়াল টু 3, অর্থাৎ এটা বামার সিরিজের এইচ আলফা লাইনটা দিচ্ছে, বামার সিরিজের এইচ আলফা লাইনটা, সেখানে তোমাদের বেসিক্যালি একটাই লাইন পাওয়া যাবে এইটা। কিন্তু বাট এক্সপেরিমেন্ট কি বলছে, এক্সপেরিমেন্ট শোজ এই যে সকল এই একটা লাইন পেয়েছি না, যেটাকে এইচ আলফা লাইন বলছি, অ্যাকচুয়ালি এই এইচ আলফা লাইনটা দেখা যায় 3টে ক্লোজলি স্পেসড লাইনের তোমার কম্বিনেশন। তাই এই যে একটা লাইন বেসিক্যালি 3টে ক্লোজলি স্পেসড লাইনের কম্বিনেশন হয়ে গেল, দিস ইজ দ্য ফাইন স্ট্রাকচার অফ স্পেক্ট্রা, দিস ইজ দ্য ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম স্পেক্ট্রাম। মানে হাই রেজলিউশন স্পেক্ট্রোফটোমিটারের নিচে যদি তুমি দেখো, তাহলে যেখানে হচ্ছে তোমার মানে অ্যাকর্ডিং টু বোর থিওরি তোমার একটা লাইন থাকার কথা, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে একটার বদলে তুমি বেসিক্যালি ক্লোজড স্পেস 3টে লাইনের কম্বিনেশনটাকে পাচ্ছ, যাকে বলা হয় ফাইন স্ট্রাকচার, ঠিক আছে। তো তাহলে এরকম একটা কথা বলা হয় যে সমারফিল্ড থিওরি ক্যান এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার,
আচ্ছা দেখো, তার মানে যদি একটা লাইনের মধ্যে 3টে লাইন পেতে হয়, তার মানে নিশ্চয়ই জাস্ট একটা ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করছে না, 3টে ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশন করছে। সেটা কখন সম্ভব? যখন তোমার এই যে লেভেলগুলো, সেই লেভেলগুলো কিন্তু তোমার বেসিক্যালি ভেঙে যাবে। এই লেভেলগুলো কিন্তু তোমার কতগুলো লেভেলে ভেঙে যাবে। তাহলে লেভেলগুলো ভেঙে কি করে যাবে? তাহলে এনার্জিটা যদি শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম এন এর উপর ডিপেন্ড করতো, তাহলে তো n = 3 থেকে n = 2 ট্রানজিশন করে একটা লাইনই পেতে। তাহলে n = 3 থেকে n = 2 ট্রানজিশনের জন্য একটা বা তুমি 3টে লাইন পেলে, এটা হতে পারে তখনই যখন হচ্ছে তোমার কোনো একটা গিভেন এনে তোমার অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা এনার্জি নাই, এই এনে হয়তো কতগুলো এনার্জি লেভেলস আছে, মানে n = 2 হয়তো কতগুলো এনার্জি লেভেলস আছে। এবার একটা লেভেল থেকে আর একটা লেভেলের ট্রানজিশনের জন্য বিভিন্ন বিভিন্ন ফ্রিকোয়েন্সি তুমি পাচ্ছ, এবং সেই মতো করে তুমি ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারতে। তাহলে ফাইন স্ট্রাকচার এক্সপ্লেন করতে গেলে এনার্জিটা তোমায় জানতে হবে, ঠিক আছে? তাই তো? আচ্ছা, এবারে তাহলে এনার্জিটা কি করে বের করবে? দেখো, আমরা যেটা দেখেছিলাম যে এক্সেন্ট্রিসিটি, যেটা এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস, যে তুমি এপসাইলন বলো, সেইটা দেখো এনার্জির সঙ্গে এইরকমভাবে রিলেটেড ছিল। আমি লিখেছিলাম 1 + 2E_L² বাই, আমি শুরুতেই লিখে গেলাম mz²E'⁴ এটা হলো এক্সেন্ট্রিসিটিটা, ঠিক আছে? তাহলে এক্সেন্ট্রিসিটি ইজ রিলেটেড টু এনার্জি এইরকমভাবে, এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস ইজ related to energy as follows। এটা তাহলে এবারে স্কোয়ার করে দেয়, এপসাইলন স্কোয়ারটা কত হচ্ছে? 1 + 2E_L² বাই mz²E'⁴। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, -2E_L² বাই mz²E'⁴, সেটা হয়ে যাচ্ছে কত? 1 - এপসাইলন স্কোয়ার, এইটা। আচ্ছা, এবারে ইটাকে তুমি লিখে নাও, ইটা হচ্ছে কত? -mz²E'⁴ বাই হচ্ছে তোমার 2L² ইন্টু 1 - এপসাইলন স্কোয়ার, এইটা। আচ্ছা, এবারে 1 - এপসাইলন স্কোয়ারটা কি? 1 - এপসাইলন স্কোয়ারটা দেখো তোমার এই মানে এর ক্ষেত্রে 1 - এপসাইলন স্কোয়ারটা হচ্ছে b²/a², তাই তো? এটা হচ্ছে b²/a², ঠিক আছে? তো এটা হয়ে গেল কত? -mz²E'⁴ বাই 2L², এখানে কি হয়ে গেল না a²/b², ঠিক আছে না? b²/a², ও b²/a², না? হ্যাঁ, সরি। b²/a², কত হলো? -mz²E'⁴ বাই 2। আচ্ছা, এলটা কত? এলটা তো 1 ইলেকট্রন সিস্টেমে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা k × h cos, তো মানে k h/2π, তো তাই তো? তাহলে L² এর জায়গায় আমি কি লিখবো? k²h²/4π² লিখবো, এইটা। আচ্ছা, এবারে b²/a²টা কি? b²/এটা হচ্ছে k²/n², এইটা, তাই তো? তাহলে এবারে খেয়াল করে দেখো কি সব কেটে কুটে যাচ্ছে, একটু ভালো করে দেখো। এই k² কেটে চলে গেল। আচ্ছা, এবারে 4π² উপরে পাঠিয়ে দাও, একটা 2 কেটে গেল, তাহলে -2π² mz²E'⁴, আর নিচেকে পড়ে থাকছে এখানে h², একটা n²h²। তাহলে এইটা হচ্ছে দেখো তোমার আলটিমেট এনার্জিটা বেরোচ্ছে, ঠিক আছে? এইটা। তাহলে এখান থেকে দুটো জিনিস দেখো। প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে তুমি এই যে এনার্জি এক্সপ্রেশনটা পেলে, দেখো আমি এই যে b², মানে এই যে তোমার b²/a², এইটাকে যে বা b/a বলি দাদা, বা এটা যে b/aটা বা a/bটা লিখি বরং, এই যে a/bটাকে তুমি জাস্ট nr প্লাস k/k, অর্থাৎ n/k লিখে দিলে, দেখো এনার্জি এক্সপ্রেশনে সেই এনটাই অ্যাপিয়ার করেছে।
তুমি এখান থেকে বুঝতে পারলে যে nr/k যেটা আমি n বলছি সেটা বেসিক্যালি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে k এর ভ্যালুটা 1 থেকে স্টার্ট, nr এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট। তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে nটা যেটা হচ্ছে nr পার প্লাস কে, এবারে nr এর ভ্যালুটা 0 1 2 3 ডট 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 ডট, কিন্তু k এর ভ্যালুটা কি 1 থেকে শুরু, এইটা মানে পরিষ্কার n এর ভ্যালুটা দেখো 1 থেকে শুরু হয়ে গেল ডট ডট ডট। তাহলে এই যে nটা যে কেন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তুমি এখন বুঝতে পারলে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে nr প্লাস কে, যেটা আমি n দিয়ে লিখছি, n ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যালাউড ভ্যালু 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি হয়, আর nr যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। তা তুমি যদি এই যে a/bটাকে n/k লিখেছিলে বলি, তো k থেকে এনার্জিটা ওভারঅল জাস্ট n স্কয়ারের উপরে নির্ভর করে গেল, এটা প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো যে এই যে এনার্জি এক্সপ্রেশনটা পেয়েছো, এই এনার্জি এক্সপ্রেশনটা বোর্ড থিওরি থেকে যে প্রেডিক্ট পেলে তার সঙ্গে এক্স্যাক্টলি এক হয়ে গেছে। এই যে এনার্জি এক্সপ্রেশনটা সেটা দেখো বোর্ড থিওরি থেকে তুমি যে এনার্জি এক্সপ্রেশনটা পেয়েছিলে তার সঙ্গে এক্স্যাক্টলি এটা মিলে গেছে। তাহলে দিস এনার্জি ইজ এক্স্যাক্টলি the same to that of the board theory। তাহলে বোর্ড থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা পেলে তুমি এক্স্যাক্টলি সেই এনার্জি এক্সপ্রেশনটা পেলে। তো বোঝার চেষ্টা করো। তাহলে তুমি সমারফিল্ড থিওরি করলে, সমারফিল্ড থিওরি থেকে তোমার কি কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল একটা হচ্ছে যে ঠিক আছে সার্কুলার অরবিট ইন জেনারেল নয়, সার্কুলারের বদলে তুমি ইন জেনারেল ইলিপ্টিক্যাল অরবিট পেতে পারো, সেইটা তুমি এখান থেকে দেখতে পেলে। আর একটা ইম্পর্টেন্ট তোমার একটা ইন্টেনশন ছিল তুমি জাস্ট ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করবে। কিন্তু দেখো এই সমারফিল্ড থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা পাচ্ছ, সেই এনার্জি এক্সপ্রেশনটা যদি এক্স্যাক্টলি দ্য সেম টু দ্যাট অফ দ্য বোর্ড থিওরি হয়, তার মানে যেটা ইমপ্লাই করছে যে দিস implies that spectra, ionization potential etc will be exactly the same to that of Bohr theory। মানে বোর্ড থিওরি থেকে তুমি যে সমস্ত আয়নাইজেশন পোটেনশিয়াল বা স্পেকট্রাল যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বের করেছে সেটা এক্স্যাক্টলি একই হবে, কারণ এনার্জি এক্সপ্রেশনটা একই আছে। বা ইন আদার ওয়ে আমি বলতে পারছি যে দিস থিওরি ক্যানট এক্সপ্লেন ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রা। তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রার ফাইন স্ট্রাকচারটাকে কিন্তু কোনো রকমভাবে এক্সপ্লেন করতে পারছে না, বুঝছে? তাহলে দেখো তুমি এতক্ষণ ধরে তুমি সমারফিল্ড থিওরি করলে বটে, মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করলে, করে যেটা আলটিমেট রেজাল্ট সেটা হচ্ছে ঠিক আছে বাবা, মানে তোমার অরবিটগুলো সার্কুলার পথে ইলিপ্টিক্যাল হয়েছে সেটা আমি জাস্ট বোঝাতে পেরেছি, কিন্তু ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারলাম না, বা আয়নাইজেশন পোটেনশিয়াল বা তোমার স্পেকট্রাল লাইনের যে পজিশন ইত্যাদিগুলো সেইগুলো কিন্তু এখান থেকে জাস্ট বুঝতে পারা গেল না। আসলে যেটা হলো সেটা হচ্ছে যে আমি যেটা করলাম, what we have done is the non-relativistic Sommerfeld theory। This is the non-relativistic Sommerfeld theory for hydrogen atom or hydrogen like one electron system। এটা আচ্ছা, নন রিলেটিভিস্টিক কেসে কি হয় না, ভেলোসিটিটা মাঝ লেস দ্যান স্পিড অফ লাইট হয়, সেই জন্যে মাসটা হচ্ছে তোমার মোরাললেস কনস্ট্যান্ট ধরে নিতে হয় এটা। কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে বাট ইন অ্যাকচুয়াল সিচুয়েশন this system is a relativistic প্রবলেম, মানে বা অন্যভাবে বলতে গেলে বা কিন্তু বাস্তবে এটা দাঁড়াচ্ছে যে মুভিং ইলেকট্রন যেটা
but in actual situation moving electron is a relativistic particle. মুভিং ইলেকট্রনটা কিন্তু রিলেটিভিস্টিক পার্টিকেল। আসলে যেটা হয় যে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা যে ঘুরছে না হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, সেটা কি হয় মোটামুটি লাইটের স্পিডের 137 এই স্পিডে ঘোরে। সেই স্পিডটা কিন্তু একদম নেগলিজিবলি স্মল নয়। তা নেগলিজিবলি যদি স্মল না হয় তাহলে ইন অ্যাকচুয়াল সিচুয়েশন দ্য মুভিং ইলেকট্রন ইজ এ নন রিলেটিভিস্টিক পার্টিকেল। আচ্ছা, যদি রিলেটিভিস্টিক পার্টিকেল হয় তাহলে মাসটা আইনস্টাইন থিওরি অনুযায়ী m = m0/√1 - v²/c²। এটা কি ভ্যারি উইথ স্পিড। আর যখনই সে স্পিড দিয়ে ভ্যারি করবে তখন তুমি খেয়াল করে দেখো যে এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস যেটা √1 + 2 e_L² mz²e⁴। এই যে আমি এক্সেন্ট্রিসিটি লিখে দিলাম না, যে √1 + 2 e_L² এইটাকে এটা দেখো, এইটা অলসো ভ্যারিজ, কারণ মাস পাল্টাচ্ছে মানে এক্সেন্ট্রিসিটি পাল্টাচ্ছে। তার মানে গন্ডগোলটা কি হয়ে গেল দেখো। তুমি এতদিন ভাবছিলে যে মাসটা কনস্ট্যান্ট, কারণ এটা নন রিলেটিভিস্টিক প্রবলেম, কিন্তু বাস্তবে তা নয়, এদিকে রিলেটিভিস্টিক প্রবলেম। রিলেটিভিস্টিক প্রবলেম যদি হয় তাহলে মাসটা ভ্যারি করছে উইথ দ্য স্পিড অফ লাইট। আচ্ছা, এবারে স্পিড যদি চেঞ্জ হয় তাহলে এক্সেন্ট্রিসিটিটা পাল্টাচ্ছে। এবং মজার ব্যাপারটা দেখো যে তোমার একটা সাধারণ বুদ্ধি কি বলছে, সাধারণ বুদ্ধি যেটা বলছে যদি একটা ফোকাসে তোমার নিউক্লিয়াসটা থাকে তাহলে এই যে দূরত্বটা তার তুলনায় আর মিনিমামটা, আর এই যে দূরত্বটা আর ম্যাক্সিমামটা, যখন ধরো ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে তাহলে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স যেহেতু কম, সেই জন্য ইলেকট্রনটাকে স্লোলি মুভ করলেও চলে, অর্থাৎ ভেলোসিটিটা কম। আর যখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা খুব কাছাকাছি আছে তখন তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি বলে ইলেকট্রনের করেসপন্ডিং ভেলোসিটিটাও বেশি। তাহলে দেখো জাস্ট যখন সার্কুলার অরবিট হতো সর্বত্র ভেলোসিটিটা কনস্ট্যান্ট, কত যখন ইলেকট্রিক্যাল অরবিট তখন কিন্তু যখন ইলেকট্রনটা ঘুরছে যে এই জায়গাটা কুইকলি ঘুরবে, এই জায়গাটা স্লোলি ঘুরবে, এই জায়গাটা কুইকলি ঘুরবে, এই জায়গাটা স্লোলি ঘুরবে, তার মানে কি তার ভেলোসিটিটা পুরো যে পিরিয়ডের মধ্যে কিন্তু ভ্যারি করছে। তাহলে ভেলোসিটি ভ্যারি করলে মাস ভ্যারি করছে, মাস ভ্যারি করলে এক্সেন্ট্রিসিটি ভ্যারি করছে, আর এক্সেন্ট্রিসিটি যদি ভ্যারি করে যায় একটা ইলিপসের জন্য এক্সেন্ট্রিসিটি কনস্ট্যান্ট। তো এক্সেন্ট্রিসিটি ভ্যারি করে গেলে কি হবে, তুমি কিন্তু এই যেমন এই সুন্দর ছবি টবি দেখছো না, এই সুন্দর ছবি টবি কিচ্ছু হবে না, 1 নম্বর। আর 2 নম্বর তাতে এটা দেখতে পাওয়া যাবে যে তোমার ওই সকল এনার্জি এক্সপ্রেশনটাকে, এনার্জিটা টুগেদার উইথ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম, সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপরে নির্ভর করে যাবে। তাহলে এর জন্য তুমি এটা দেখতে পাবে যে মানে চেঞ্জ ইন ইলিপ্টিক্যাল অরবিট, এইটা তুমি দেখতে পাবে। আর কি দেখতে পাবে, এটা হচ্ছে এনার্জিটা উইল ডিপেন্ড অন বোথ এন অ্যান্ড কে অর তুমি এল বলতে পারো, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম এবং প্রিন্সিপাল কোয়ান্টাম দুজনের উপরে এনার্জিটা নির্ভর করবে। তাহলে দেখো আমরা নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি করলাম, তাতে হচ্ছে যে নেচার অফ দ্য অরবিটগুলো পাল্টালো। সার্কুলার অরবিট থেকে তুমি একটা ইঞ্জিনিয়ারিং ইলিপ্টিক্যাল অরবিট পেলে এবং সেই ইলিপ্টিক্যাল অরবিটটার এক্সেন্ট্রিসিটিটা তোমার বেসিক্যালি প্রিন্সিপাল কোয়ান্টাম এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার রিলেটিভ ভ্যালুর উপরে নির্ভর করছে। সেইটা নিয়ে আমাদের যথেষ্ট ডিসকাশন হয়েছে। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এনার্জিটা কিন্তু নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে এনার্জিটা সেটা কিন্তু শুধুমাত্র এনের উপরেই ডিপেন্ড করে বোর থিওরির মতো, সেটা কিন্তু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে এর উপর ডিপেন্ড করছে না বা স্মল এল এর উপর নির্ভর করছে না। তাহলে আমি ফাইন স্ট্রাকচার বা আয়নাইজেশন পোটেনশিয়াল যেগুলো এনার্জির সঙ্গে রিলেটেড কোয়ান্টিটি সেগুলো কোনো চেঞ্জ সকল দেখতে পাচ্ছি না, কিন্তু বাস্তবে এটা দেখতে পাওয়া যায় যে এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর সাথে সাথে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল বা কে এর উপরে ডিপেন্ড করে এবং যা দিয়ে তুমি ফাইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারো। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে তুমি অরবিটের কথাটা বলছো সেটা একটা ক্লোজড ওরকম পিরিয়ডিক ইলিপ্টিক্যাল অরবিটের বদলে তুমি একটা অন্য রকমের অরবিট পাবে যাকে বলা হয় তোমার রসেটি বলা হয়। তাহলে এই যে পার্টগুলো এক্সপ্লেন করতে গেলে তোমাকে আরও তোমায় আরেকটু এগোতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে তোমার নন রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি থেকে তোমাকে বেসিক্যালি রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে যেতে হবে। তার মানে আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি এই জিনিসটা আমরা পড়বো। নেক্সট লেকচারে আমরা যে জিনিসটা বোঝাতে চাইবো সেটা হচ্ছে তোমার রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। নেক্সট ক্লাসে আমরা রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিটাকে ডিসকাস করবো। এটা
তাহলে রিলেটিভিস্টিক সমারফেল থিওরি করলে দেখবে এই ইলেকট্রিক্যাল অরবিটগুলো কেমন করে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই লজিকটা আমরা বোঝাবো। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখবো যে কেমন করে তোমার এনার্জিটা টুগেদার উইথ প্রিন্সিপাল কোয়ান্টাম না অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে নির্ভর করছে, এবং সেইখান থেকে তুমি জাস্ট বেসিক্যালি কেমন করে ফাইন স্ট্রাকচারটাকে এক্সপেক্ট করতে পারছো। তাহলে এইটা হচ্ছে নেক্সট দিন যেটা আমরা করতে চাচ্ছি। তো দেখো, তাহলে যা আলোচনা করেছি তাতে কার কি অসুবিধে হয়েছে, কোথায় অসুবিধে হচ্ছে তুমি বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম এই নন রিলেটিভিস্টিক মডেলে যে সমারফেল যে সাব অরবিট গুলো ছিল, তো সেইগুলো মানে যেহেতু ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন হচ্ছে না, তাহলে ওই সাব অরবিট গুলো প্রত্যেকটা এনার্জি সেম হওয়া উচিত। হ্যাঁ একদমই তাই, মানে সেটাই বলছি, মানে নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরি থেকে যে সাব অরবিটগুলো প্রত্যেকের এনার্জি এক, এটা কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে এনার্জিগুলো প্রত্যেকটার এক নয়, বুঝতে পেরেছো? কিন্তু বাস্তবে যেটা দেখতে পাওয়া যায় যে প্রত্যেকটা এনার্জি এক্স্যাক্টলি এক নয়। মানে এই যে তুমি করসপন্ডিং এই যে দেখলে না, যেটা তোমার n = 2, এর মধ্যে যাই সাব অরবিট থাক না কেন প্রত্যেকটা এনার্জি একই। n = 2 যাই সাব অরবিট থাক না কেন প্রত্যেকটা এনার্জি একই। সেইখানে n = 3 থেকে 2 ট্রানজিশন হলে তোমার একটাই লাইন পাবে, কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছ তুমি 3টে লাইন পাচ্ছ। তাহলে নিশ্চয়ই হচ্ছে এই সকল যে সাব অরবিটগুলো তাদের এনার্জি নিশ্চয়ই পাল্টেছে কিছু একটা। হ্যাঁ, এই পাল্টানোর জন্য হচ্ছে তুমি একটার বদলে হচ্ছে তুমি 3টে লাইন পেয়েছো। তাহলে ফিল করে গেল। হ্যাঁ, এবং সেটা হচ্ছে যেটা নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরি থেকে তুমি এইটাকে এক্সপ্লেন করতে পারছো না। তাহলে নন রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে সাব অরবিটগুলো প্রত্যেকের এনার্জি একই, এসপি দিয়ে প্রত্যেকের এনার্জি কিন্তু একই, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম এনটা তুমি ফিক্সড করে দিচ্ছ। ঠিক আছে? দেখো যা বলেছি ব্যাপারটা বোঝা গেছে না কোথাও অসুবিধা হয়েছে বলো? মানে এখানে এই যে একটুখানি লম্বা একটু 11-12 অঙ্ক একটা ইন্ডিকেশন জাস্ট কষেছি আর কি। এই জায়গাটা একদমই ট্রিভিয়াল, আমি প্রত্যেকটা স্টেপ কষে বাচ্চাদের মতোই পুরো কষে দেখিয়েছি। তুমি একটু বাড়িতে প্র্যাকটিস করবে। তোমার যেটা ইম্পর্টেন্ট যে এর ব্যাকগ্রাউন্ডগুলো আমি তৈরি করে ফেলেছিলাম, মানে আগের 2টো ক্লাস ধরে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম। একটা হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিট যে সত্যি পাবে তুমি, এনার্জি কিন্তু নেগেটিভ হচ্ছে সেইটা তোমাকে গ্যারেন্টি করতে হয়েছিল। আর আমি উইলসন সমারফেল কোয়ান্টাইজেশন রুলটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করব। তার আগে উইলসন সমারফেল কোয়ান্টাইজেশন রুলটা কি সেটা কতগুলো মডেল প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করে বা অ্যাপ্লাই করে আমি জাস্ট হাত পাকিয়ে নিয়েছিলাম। তোমার দেখো পার্টিকুলার বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড হারমোনিক অসিলেটর প্রবলেম, এদের ক্ষেত্রে আমি প্রবলেমটাকে কষে নিজে মানে একটুখানি কনফিডেন্স গ্যাদার করে নিয়েছিলাম। তারপরে বাকি কাজটা আমি করতে পারছি। ঠিক আছে, বুঝতে পারলাম এটা? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এইটা তোমাকে একটা কাজ দিয়ে একটু বাড়িতে কষে দেখো। এটা কিছু না, এই যে n = 4 জন্য যে তোমার ভ্যারিয়াস সাব অরবিটসগুলো হচ্ছে তাদের তোমার জাস্ট মানে ইলিপ্টিক্যাল যে সাব অরবিটসগুলো হচ্ছে তাদের জাস্ট ফিগারগুলো কেমন হবে, যে আমি n = 3 জন্য করে দিয়েছি, n = 4 জন্য তুমি এটা বাড়িতে কষবে আর কি। ঠিক আছে, এটা তোমাকে বাড়িতে কষতে দিলাম। এটা আর একটা হোমওয়ার্ক তুমি দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাকে আমি পরের দিন জিজ্ঞেস করবো যে স্টাডি একটুখানি মানে সেলফ স্টাডি করো আর কি, সেলফ স্টাডি অন আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি এইটা থেকে সেলফ স্টাডি করো। তুমি গুগল করো, মানে অন্য কিছু যদি নাও খুঁজে পাও তাহলে ইন্টারনেট থেকে জাস্ট তোমার ওই যে বেসিক যে ইকুয়েশনসগুলো আর কি, তোমার এমটা হচ্ছে m0/√1 - v²/c², এর আশেপাশে কিছু রেজাল্ট e² = p²c² + m0²c²4, এই যে টাইপের কিছু ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন আমি ধরো মেনলি তোমায় বললাম আর কি। এইগুলো নিয়ে একটুখানি জাস্ট তুমি তার আশপাশে জিনিসপত্র একটুখানি জাস্ট এখান থেকে পড়াশোনা করবে। ঠিক আছে, মানে ইন্টারনেট থেকে দেখবে যে কি বলছে এখানে m0 এর মানে কি, m এর মানে কি। হ্যাঁ, তারপর সেখান থেকে তুমি দেখবে এরকম একটা কজালিটি প্রিন্সিপাল, মানে তোমার একটা
ম্যাসিভ পার্টিকেল যাদের তোমার নন জিরো মাস আছে তাদের স্পিডটা লাইটের স্পিডের সমান বা তার থেকে বেশি হতে পারে না, তাই এই টাইপের বেশ কিছু কিছু জিনিসপত্র আছে আর কি। তারপরে যার স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তাহলে ইলেকট্রন রেস্টে থাকলে তার এনার্জি কত, ইলেকট্রন মুভ করলে তার এনার্জি কত, ফোটন তার এনার্জি কত। তাহলে এই যে দুটো ইকুয়েশন, সেই দুটো ইকুয়েশন এবং তার আশপাশের জিনিসপত্র, যেটা আমি বলছি কি আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, সেইটা নিয়ে একটুখানি পড়াশোনা করবে। আর হচ্ছে তোমার ওই n = 3 জন্য আমি করে দিয়েছিলাম, n = 4 জন্য ভেরিয়াস অরবিট সাব অরবিটসগুলো পাচ্ছ উইথ ডিফারেন্ট এক্সটেন্ট, সেটা তুমি দেখতে পাবে আর কি। ঠিক আছে, তাহলে এইটুকু কাজ তোমরা করো। তাহলে আজকে আমরা এখানে জাস্ট শেষ করে দিই। এন্ড অফ লেকচার আজকে 6 বললে, তাই তো? ঠিক আছে, দেখো মানে আর কিছু অসুবিধা আছে তোমাদের? পুরো জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, ভালো।